ফোনের ওপার থেকে ভেসে আসছে এক ভরাট, শান্ত কিন্তু শীতল গলার স্বর। ব্যাকগ্রাউন্ডে খুব হালকা গজল বাজছে। आदाब डॉक्टर साहब, उम्मीद है सब खैरियत? जी जनाब, सब ठीक। फिक्र मत कीजिए डॉक्टर, गालिब साहब ने कहा था, कौन कहता है कि आग के लिए चिलमन की जरूरत होता है। लगने वाली हो तो हवाओं में भी धुआं होता है। बस सब्र रखिए, ये जो खामोशी है ना, इसे एंजॉय कीजिए, क्योंकि जब तूफान आएगा आपकी ही बगीचे तब ये सुकून बहुत मिस करेंगे आप। अच्छा चलिए, चाय नाश्ता ठंडी हो रही है, बगीचे का ख्याल रखिएगा। खुदा हाफिज। রাত প্রায় 1টা। ভুবনেশ্বরের বিএসটি ইঞ্জিনিয়ারিং কলেজের সুবিশাল বয়েজ হোস্টেল এ ব্লকের সবচেয়ে ওপরের তলার একটা রুমে আলো জ্বলছে। রুম নাম্বার 422, ক্যাম্পাসের অঘোষিত সাইবার ওয়ার রুম। রুমের বাসিন্দা প্রথম বর্ষের 3 বন্ধু, অর্ক দে, সৌরভ দত্ত এবং নন্দিনী সেন। অবশ্য নন্দিনী এই মুহূর্তে তার গার্লস হোস্টেল বি ব্লকের কড়া ইনটাইম পেরিয়ে এখানে নেই, বরং এই মুহূর্তে ভিডিও কলে সব দিক দেখে রাখছে। ভিডিও কলে অবশ্য অর্ক একা। সৌরভ 2 বেডেড রুমের ভেতরেই ডাম্বেল নিয়ে হালকা ওয়ার্ম আপ সারছে। টেবিলের উপর অর্কের ল্যাপটপ এবং বেশ কিছু ওয়্যারলেস মডিউল ছড়ানো। দেখ সৌরভ, আবার ওই ব্রেক পয়েন্ট হিট করছে। আরে কোডটা লুপে ঢুকে যাচ্ছে। কসমকে বলছি ভাই, এই ফ্রিকোয়েন্সি স্ক্যানার অ্যাপ তৈরি করতে গিয়ে আমার মাথায় ব্রেকডাউন এসে যাবে। সৌরভ ডাম্বেল নামিয়ে ঘামে ভেজা টি শার্টের কলার ঠিক করতে করতে ল্যাপটপের দিকে ঝুঁকে এলো। তার চোখে ক্লান্তির চেয়েও বেশি বিরক্তি। অ্যাপটা তো তৈরি হলো, কিন্তু ইন্টার কলেজ ফেস্টে দেখানোর মতো চমকটা কোথায়? রিয়েল টাইম ফ্রিকোয়েন্সি অ্যানালাইজারের নাম শুনে সবাই ঘুমিয়ে পড়বে। দেখ অর্ক, আমি বলেছিলাম চল একটা ড্রোন তৈরি করি যেটা 500 মিটার দূর থেকে চা সিঙ্গাড়া নিয়ে আসতে পারবে। সেটা হতো ইনোভেশন। ভিডিও কলে নন্দিনীর হাসি শোনা গেল। তার তীক্ষ্ণ চোখ দুটো অর্কের স্ক্রিনেই নিবদ্ধ। শোনো মিস্টার ফিজিক্যাল ফিটনেস, আমাদের অ্যাপটা ভিজুয়াল হবে না, এটা হবে ব্রেন ওয়ার্ক। অর্ক, তোর কোড ঠিক আছে। আমার মনে হয় সমস্যাটা আসছে ওই লো পাওয়ার ফ্রিকোয়েন্সি চ্যানেলগুলো স্ক্যান করতে গিয়ে। তুই কি কোনো ব্লুটুথ লো এনার্জি ডিভাইসের ফ্রিকোয়েন্সিকেও টার্গেট করছিস? অর্ক ল্যাপটপের কিবোর্ডে দ্রুত টাইপ করতে লাগলো। অর্ক আসলে একজন অর্গানিক কোডার। ও কোডিং লেখে না, কোড ফিল করে। হ্যাঁ, লো এনার্জি ব্লুটুথ তো আছেই, কিন্তু একটা অদ্ভুত প্যাকেট বারবার রিসিভ হচ্ছে। খুবই দুর্বল সিগন্যাল। মনে হচ্ছে কেউ ক্যাম্পাসের খুব কাছাকাছি কিন্তু একটা হ্যান্ড হেল্ড ডিভাইস থেকে এটা ব্রডকাস্ট করছে। ফ্রিকোয়েন্সিটা এত নিচু যে আমাদের সাধারণ ওয়াইফাই মডিউল সেটাকে নয়েজ ভেবে ডিলিট করে দেওয়ার কথা, কিন্তু কোনোভাবে। এই সিগন্যালের কথা বলতে গেলে 2 দিন আগের কথা বলতে হয়। ওরা তখন গার্ডেনে বসে ল্যাপটপে এই অ্যাপ নিয়েই কাজ করছিল। ওয়্যারলেস প্রোটোকলটা কি ঠিকঠাক চলছে? আর কতক্ষণ লাগবে? কাল সকালে ল্যাব ক্লাস মিস করা চলবে না কিন্তু। অর্ক চশমাটা ঠিক করে বলল, দাঁড়া সৌরভ, মেন লজিকটা কম্পাইল হয়ে গেলেই রিয়েল টাইম ডেটা ফ্লো দেখতে পাবো। এই অ্যাপটা এমনভাবে ডিজাইন করছি যে এটা শুধু সাধারণ ব্লুটুথ বা FM নয়, যে কোনো ধরনের লো পাওয়ার ফ্রিকোয়েন্সি স্ক্যান করতে পারবে। নন্দিনী গভীর মনোযোগে ল্যাপটপের দিকে তাকিয়েছিল। সিগন্যাল ফিল্টারিংয়ে কি কোনো বাউন্স রেট রাখছিস? ক্যাম্পাসে এত ওয়াইফাই রাউটার আর ডিভাইস চলছে, যদি ফলস অ্যালার্ট আসে? ফিল্টারিং অ্যালগরিদম ফাইন টিউন করছি, শুধু নির্দিষ্ট ডেটা প্যাকেট বা এনক্রিপশন ছাড়া বাকি সবই ইগনোর করবে।
অর্ক আত্মবিশ্বাসের সঙ্গে জানালো, কিন্তু যখন অ্যাপটা প্রথমবার রান করল তখন স্ক্রিনে অজস্র ডেটা ভেসে উঠল। ক্যাম্পাস ওয়াইফাই, ব্লুটুথ হেডফোন, লোকাল রেডিও সব কিছুর ভিড়ে কোডিংয়ের জটিলতা বেড়ে গেল। উফ, এত নয়েজ, পুরো জঙ্গল। এর থেকে কি করে একটা নির্দিষ্ট সিগন্যাল খুঁজে বের করব তুই বল। অর্ক তার কোড ডিবাগ করতে করতে হঠাৎ হাত থামালো। দাঁড়া, এই দেখ, একটা অদ্ভুত ফ্রিকোয়েন্সি ক্যাচ করেছে। ল্যাপটপের স্ক্রিনে একটি গ্রাফিক্যাল ওয়েভ ফর্ম দেখা গেল, খুবই লো পাওয়ারের, প্রায় হিডেন একটি চ্যানেল বলা চলে। অন্য সব সিগন্যালের মতো সাধারণ ইনস্ক্রিপশন ব্যবহার করেনি, যার জন্য অর্কের ফিল্টারিং অ্যালগরিদমও এখানে ঠিক উপেক্ষা করতে পারেনি। এটা কি? নন্দিনী এগিয়ে এলো। ব্লুটুথ বা ওয়াইফাই নয়, খুব চাপা একটা ফ্রিকোয়েন্সি, যেন কেউ একটা ওয়াকি টকি ব্যবহার করছে, কিন্তু রেঞ্জ খুব কম। কিন্তু এই কথার মধ্যেই দুম করে সেদিন সিগন্যালটা হারিয়ে গিয়েছিল, কিন্তু আবার আজকে সেটাই। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে একটা সবুজ রঙের ডেটা প্যাকেট অ্যালার্ট ঝলসে উঠল। আবার সেই দুর্বল ফ্রিকোয়েন্সি, কিন্তু এইবার সেই ডেটা প্যাকেটের পাশে কিছু শব্দ ভেসে উঠল, যা আগে কখনো হয়নি। দাঁড়া, ওটা কি? সৌরভ দ্রুত অর্কের পাশে বসল, তার কণ্ঠস্বরে এবার সত্যি সত্যি আগ্রহ। আরে এটা তো দেখছি হিন্দি আর ইংরেজির খিচুড়ি। +0, ক্যাটালগ জেডের প্রস্তুতি, আবার রিমুভ ডিএক্স। অর্ক চোখ কুঁচকে স্ক্রিনে মনোযোগ দিল। খুবই অদ্ভুত। সিগন্যাল এনক্রিপ্টেড নয়, কিন্তু শব্দগুলো সাংকেতিক, যেন কেউ সাধারণ কথাবার্তার আড়ালে কিছু গোপন তথ্য দিচ্ছে। আর এই ডিএক্সটা কি? নন্দিনী রাতের হোস্টেলের নীরবতা ভেঙে সতর্ক স্বরে বলল, ডিএক্স সাধারণত ইলেকট্রনিক্সে ডিটোনেশন বা ডিকোডিংকে বোঝায়। আর +0, এটা কি কোনো আর্কিটেকচারাল পয়েন্ট নাকি? বাবা, আরে তোরা তো দেখছি সিরিয়াস হয়ে যাচ্ছিস। মনে হচ্ছে কোনো সিনিয়র গ্রুপ কোনো ট্রেজার হান্ট খেলছে। রিমুভ ডিএক্স মানে হয়তো কোনো প্রজেক্টের ডিজাইন ডিলিট করতে বলছে। চল, এটা নিয়েই প্রজেক্টে মজা করি। অর্ক এবং নন্দিনী কেউই সৌরভের কথায় হাসল না। দেখ, এই ডেটা প্যাকেটগুলো এমনভাবে সাজানো যে মনে হচ্ছে প্রতিটা মেসেজই একে অপরের সঙ্গে যুক্ত। এই যোগাযোগটা ভাস্ট কমিউনিকেশনের মতো, দ্রুত মেসেজ পাঠিয়ে আবার চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু সিনিয়রদের গোপন প্রজেক্ট হলে এত টেকনিক্যাল ডিটেলস ব্যবহার করতো না। কোনো সাধারণ প্রতিযোগিতার প্রজেক্টে শেষ পরীক্ষা, ডিটেক্টর লুপ চেক বা ক্যাটালগ জেড এর মতো শব্দ ব্যবহারের প্রয়োজনই হয় না। ব্যাপারটা অতিরিক্ত। অর্ক, তোর অ্যানালাইজারটা রান করিয়ে রাখ। অর্ক তার প্রোগ্রামিং টুলগুলো বন্ধ করল না, বরং সেই ফ্রিকোয়েন্সি চ্যানেলটাকে একটি নির্দিষ্ট লুপে রেখে দিল। ঠিক আছে, আমরা প্রথমে এই কোডগুলোর একটি বেসিক ডেসক্রিপশন অ্যালগরিদম তৈরি করি। হয়তো এই শব্দগুলো কোনো সংখ্যা বা অক্ষরের সাবস্টিটিউশন। অর্ক সাংকেতিক শব্দগুলো দ্রুত নোটপ্যাডে টুকে নিল। এটা কোনো ট্রেজার হান্ট হতেই পারে না। দেখ, এই ডেটা প্যাকেটগুলো খুবই দ্রুত আসছে, আর ওগুলোর মধ্যে কোনো ব্যাকফ্লো নেই। এটা ওয়াকি টকি নয়, বরং কোনো টার্গেটেড ট্রান্সমিশন। সবচেয়ে বড় গন্ডগোলের বিষয় হলো এর সাথে কিছু জ্যামিতিক কোঅর্ডিনেটের উল্লেখ আছে। লংটিটিউড 80.87 অ্যান্ড ল্যাটিটিউড 18.56। এটা কোথায়? নন্দিনী দ্রুত তার মোবাইলে গুগল ম্যাপস খুলল। দাঁড়া, ল্যাটরংটা দিচ্ছি। আরে, এটা তো আমাদের ক্যাম্পাসের একদম পেছনের দিকে, অডিটোরিয়াম এক্সটেনশনের উইনের কাছাকাছি কোনো জায়গা। এই দেখ। এক কাজ করি, আমি এখন থেকে এই ফ্রিকোয়েন্সিটা নিয়মিত মনিটর করব। আমরা মজা করে কোড ডিবাগিং করতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে আমরা নিজেদের অজান্তেই কোনো গোলমালের মধ্যে ঢুকে পড়েছি। সেই মুহূর্তে রুমের বাইরে ওয়ার্ডেনের গলার আওয়াজ শোনা গেল। 422
তোমরা কি এখনো জেগে আছো? লাইট অফ করো। দ্রুত টেবিলের ওপরের সবকিছু গুছিয়ে নিয়ে লাইট নিভিয়ে দিল অর্ক আর সৌরভ। পরের দিন ক্লাস শেষে নন্দিনী একাই তার ডিপার্টমেন্টের ল্যাবে ছিল। ওর মাথায় কি যে চলছে কে জানে। হঠাৎ ওর চোখ পড়ল রুদ্র সোমের ওপর। 4th ইয়ার, সিনিয়র স্টুডেন্ট, বিভিন্ন কলেজ, ক্লাব আর সোসাইটিতে আছে। হঠাৎ ও শুনল রুদ্র টিস্যু পেপারের মধ্যে কি যেন একটা লিখে কেমিক্যালের কৌটোর নিচে চাপা দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর নন্দিনী সেদিকে এগিয়ে গেল নিছক কৌতূহলে। লাভ লেটার হতেও পারে। চারিদিক লক্ষ্য রেখেছে সতর্ক হয়ে, কেউ কি দেখছে ওকে? নন্দিনী আস্তে করে সোডিয়ামের কৌটোটা তুলে টিস্যুটা সরিয়ে নিল। একটু কোণার দিকে গিয়ে ক্ষিপ্র হাতে ভাঁজ খুলতেই ওর চোখের সামনে স্পষ্ট করে ধরা দিল দুটো শব্দ, 0.0 ডেডলাইন হ্যাজ কেম। নন্দিনীর মাথা ঘুরে গেল। আবার 0.0? এটা কি? কিসের কোড? ও অত্যন্ত সতর্কতার সাথে টিস্যুটাকে জায়গা মতো রেখে এলো। টিফিন ব্রেকে নন্দিনী ক্যান্টিনে গিয়ে দেখল রুদ্র একা বসে কফি খাচ্ছে। ওর পাশে একটি সাধারণ নোটবুক। নন্দিনী স্বাভাবিকভাবেই রুদ্রের টেবিলে গিয়ে বসল। হাই রুদ্রদা, কিছু মনে না করলে একটা হেল্প চাইতাম। রুদ্র মুখ না তুলেই বলল, হ্যাঁ বলো। আসলে সায়েন্স ফেস্টের জন্য নাম দিচ্ছি, কি বানাবো কিছুই তো বুঝতে পারছি না। তোমার মতো সিনিয়রদের কিছু টেকনিক্যাল গাইডেন্স দরকার ছিল। আচ্ছা, আমি শুনছিলাম তুমি নাকি কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন নিয়ে কোনো প্রজেক্ট করছো। রুদ্র সঙ্গে সঙ্গে কফি কাপ নামিয়ে নন্দিনীর দিকে তাকালো। তার চোখে এক পলকের জন্য সন্দেহের একটি বিদ্যুৎ চমকে উঠল, যা নন্দিনীর তীক্ষ্ণ চোখ এড়ালো না। না, ফ্রিকোয়েন্সি আমার সাবজেক্ট নয়। আমি কেমিক্যাল সিনথেসিস নিয়ে কাজ করি। আর দ্বিতীয়ত, তোমাদের মতো ফার্স্ট ইয়ারদের হাতে এই ধরনের কোনো সেন্সিটিভ টেকনোলজি থাকা একেবারেই উচিত নয়। তোমরা বরং তোমাদের রুটিন পড়াশোনায় মন দাও। আচ্ছা, তাহলে বায়োমেডিক্যাল নিয়ে যদি কোনো অ্যাপ বানাই, ধরো ওই। নন্দিনী কথাটা ঘুরিয়ে দিল। কিছুক্ষণ কথাবার্তার পর নন্দিনী উঠে পড়ল। টেবিল ছেড়ে উঠে দাঁড়ানোর আগে দ্রুত রুদ্রর নোটবুকের দিকে এক ঝলক তাকালো। নোটবুকের একটি পৃষ্ঠায় সাংকেতিক ছবির মতন কিছু যেন। ইলেকট্রনিক সার্কিটের নকশা কিন্তু নয়, বরং জ্যামিতিক প্যাটার্ন এবং নম্বরের কিছু এলোমেলো মিক্সচার। তার ঠিক পাশে একটি ছোট করে লেখা কমান্ডার এফ। নন্দিনী ক্যাম্পাসে ফিরে এলো। সৌরভ তখনও জিমে। অর্ক গার্ডেনে বসে ল্যাপটপে নতুন ডেটা নিয়ে কাজ করছে। ও নন্দিনীকে দেখেই উত্তেজিত হয়ে উঠল। তারপর একটু সাবধানে, যাতে কেউ শুনতে না পায়, সেইভাবে খবরটা দিল বন্ধুকে। এই দেখ, নতুন ডেটা পেয়েছি। ওই ফ্রিকোয়েন্সির সাথে এবার কলেজের একজন অধ্যাপকের নাম যুক্ত হয়েছে। নামটা আসছে কলেজের ডিরেক্টরি ডেটা থেকে, ডক্টর ফিরহাদ। নন্দিনীর চোখ চওড়া হয়ে গেল। আমি নিশ্চিত এটা হলো এফ। রুদ্রদা সেই এফ এর সাথে জড়িত। রুদ্রদা আমাকে সরাসরি ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতে বারণ করলো। ওর চোখে আমি সন্দেহ দেখেছি। রাত এখন 2টো। ছেলেদের হোস্টেল, রুম নাম্বার 422। অর্ক তার ল্যাপটপের উজ্জ্বল আলোয় সম্পূর্ণ নিমগ্ন। রুদ্র সোমের কাছ থেকে উদ্ধার করা সেই টিস্যু পেপারের ছবি এখন তার স্ক্রিনে। 0.0 ডেডলাইন হ্যাজ কেম। ভিডিও কলে নন্দিনীর মুখে চিন্তার ছাপ। গার্লস হোস্টেলের নীরবতা যেন তার মনের ভেতরের অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলেছে। সৌরভ জিমের ডাম্বেলগুলো এক কোণে রেখে একটা ক্যাম্পাসের ম্যাপ মেলে ধরল। দেখ অর্ক, কাল রাতের ওই ডিক্রিপশনটা নিয়ে আমি আর ভাবতে পারছি না। অ্যামোনিয়াম নাইট্রেট আর ডিটোনেশন সার্কিট,
এটা কোনো ট্রেজার হান্ট নয়, এটা ডেথ হান্ট। এখন কি করব? শান্ত হ সৌরভ। আমরা আমরা এখন আবেগে কোনো ভুল করতে পারি না। আমাদের কাছে হাতে গোনা কিছু সাংকেতিক শব্দ ছাড়া আর কোনো শক্তিশালী প্রমাণ নেই। কিন্তু সরাসরি পুলিশকে বলতে গেলে তারা উল্টে আমাদেরই ডেকে পাঠাবে, নাটক বন্ধ করো, পড়াশোনা করো, এইসব বলে দেবে। অর্ক ঠিক বলছে। বিশেষ করে ডক্টর ফিরহাদের মতো রেসপেক্টেড একজন প্রফেসর জড়িত থাকলে কেউ সহজে বিশ্বাস করবে না। আমাদের প্রথমে প্রমাণ জোগাড় করতে হবে। ঠিক আছে, আমরা আমাদের কাজ ভাগ করে নিই এবার। অর্ক তার পরিকল্পনাটা ম্যাপের ওপর নির্দেশ করতে থাকে। আমার কাজ হলো কোডগুলো লুপে ঢোকা, ওই ফ্রিকোয়েন্সিটা নিয়মিত মনিটর করতে হবে। আমি এখন একটা ব্রুট ফোর্স অ্যালগরিদম তৈরি করছি, যা রুদ্র সোমের নোটবুকের জ্যামিতিক প্যাটার্নগুলোকে স্থানাঙ্কের সাথে মেলাবে। আর আমি কি করব? বসে বসে ডাম্বেল তুলবো? না, তুই আমাদের ফিল্ড ইন্টেলিজেন্স। রুদ্র এবং তার দলের মুভমেন্ট ট্র্যাক করতে হবে। নন্দিনী, তুই কাল থেকে রুদ্রের উপর নজর রাখবি। কখন সে ল্যাব ছাড়ে, কার সাথে কথা বলে, আর তার অতিরিক্ত সতর্ক আচরণ সব নোট করবি, রাইট? সৌরভ, নন্দিনী তোকে রুদ্রের গতিবিধি জানালে তুই রুদ্রের অ্যাবসেন্স পিরিয়ডে ওই সব সন্দেহজনক লোকেশনগুলো চেক করে আসবি, ঠিক আছে? বিশেষ করে রুদ্র রাতে কোন দিকে যায় সেটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গুড আইডিয়া। আমি ল্যাবের রুদ্রের কাজকর্ম খুব কাছ থেকে দেখব। আজ ক্যান্টিনে রুদ্রদা আমাকে সরাসরি ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতে বারণ করলো, যেন সব সময় কোনো গোপন কথা লুকিয়ে রাখছে। ঠিক আছে, রুদ্র যেখানে যেখানে যায় আমি সেখানে ছানবিন মেরে আসব। যদি কোনো গোপন ডেড ড্রপ পয়েন্ট বা লুকানো কিছু পাই, সাথে সাথেই তোদের জানাবো, কেমন? রাত 2টোর পর বয়েজ হোস্টেল থেকে বের হওয়াটা একটা ছোটখাটো অভিযান হলেও সেটা সামলে নেব আমি। পরের দিন থেকে শুরু হলো ওদের গোপন মিশন। নন্দিনী ক্লাসে এবং ল্যাবে রুদ্রের ওপর সূক্ষ্ম নজর রাখে। রুদ্রের আচরণে সত্যি অস্বাভাবিকতা আছে। নন্দিনী হোস্টেলে ফিরেই অর্ককে ভিডিও কল করে। অর্ক, রুদ্র কোনো সাধারণ প্রজেক্ট করছে না। ও আজ ল্যাবে কাজ করার সময় নোটবুকটা এমনভাবে রাখছিল যেন সেটা কোনো হিরে জহরত। ওর ল্যাবের সহকারীরাও ওর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছে। নোটবুকটা দেখতে কেমন ছিল? সেই জ্যামিতিক প্যাটার্নগুলো? হ্যাঁ, আর সবচেয়ে অদ্ভুত হলো রুদ্র ল্যাবের কাজ শেষ হওয়ার পর সোডিয়ামের কৌটোটা প্রায় 5 মিনিট ধরে দেখেছে। কেন? আরও একটা বিষয়, ওর সাথে কোনো ওয়াকিটকি রাখছে না, কিন্তু প্রায় বাথরুম বা সিঁড়ির কোণে গিয়ে চাপা গলায় কিছু একটা বলছে, যেন কোনো মাইক্রোফোন বা ইয়ারপিসে কথা বলছে। কিন্তু ট্রাস্ট মি, ওর সাথে কোনো ডিভাইসই দেখিনি আমি। সৌরভ সবে মাত্র জিমে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, সঙ্গে সঙ্গে রুটিন বদল করল। সে অপেক্ষা করতে লাগলো রুদ্র কখন বাইরে বের হয়। যদিও ধরা পড়লে ওয়ার্ডেনের চোখ এড়ানো কঠিন হবে। সৌরভ রাতের অন্ধকারে ক্যাম্পাসের পিছনের দিকে হাঁটতে হাঁটতে ব্লুটুথে নন্দিনীকে ফিসফিস করে বলতে থাকে, নন্দিনী, রুদ্র এখন প্রায় 1 ঘন্টা হলো বাইরে। এক্ষুনি সি ব্লকের শেষ কোণার দিকে গেল, ওই যেখানে পুরনো জলের ট্যাঙ্কটা আছে। আমি এখন ওদিকে যাচ্ছি। খুব সাবধান সৌরভ, ওটা সিসিটিভি ব্লাইন্ড স্পট। ওখানে রাতে লাইট পোস্টগুলো কাজ করে না। সৌরভ প্রায় বুকে হেঁটে জলের ট্যাঙ্কের কাছে পৌঁছালো। সে দেখল রুদ্র সেখানে নেই, কিন্তু মাটির ওপরের ঘাস সামান্য দেবে আছে। কেউ একজন বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। সৌরভ শুকনো ঝোপের নিচে একটা ছোট প্লাস্টিকের থলি খুঁজে পেল। ভিতরে একটা ইউজড অ্যালকালাইন ব্যাটারি, তার তারের টুকরো, এইসবই। সৌরভ অর্ককে মেসেজ করল। পেয়েছি কয়েকটা জিনিস, শুধু ব্যাটারি আর তারের টুকরো আর এইরকম টুকিটাকি। দেখে মনে হচ্ছে কোনো পোর্টেবল ডিভাইস চার্জ করেছিল। অর্ক চটজলদি রিপ্লাই দিল, ওগুলো নিয়ে আয়। ওগুলো সম্ভবত টেম্পোরারি ডেটা পোর্টের অংশ। আমি স্ক্যান করে দেখব কোনো ডেটা রেসিডিউ আছে কিনা। অর্ক সৌরভের তথ্যগুলো নিয়ে তার কোড ডিবাগ করতে থাকে।
হঠাৎ এর মধ্যে নন্দিনী একটা তথ্য আবিষ্কার করে। ডার্ক ওয়েব নিয়ে ওর এক দাদার কিছু কৌতূহল আছে। ও তাকে রুদ্রর ছবি পাঠিয়ে বলেছিল কিছু জিনিস চেক করতে। ও একটা অদ্ভুত তথ্য দিয়েছে। রুদ্রর কয়েকটা ছবি পাওয়া গেছে, আর ওর সঙ্গীদের মধ্যে অনেকেই খুব সন্দেহজনক আর আশ্চর্য, কারণ সে ওয়ান্টেড মুজাহিদিন জঙ্গি ইব্রাহিম। নন্দিনী তাড়াতাড়ি ওর বন্ধুকে বলে ছবিটা পাঠাতে। তারপর সেটা ভালো করে খুঁটিয়ে দেখে। মুখে দাড়ি থাকলেও পরিষ্কার বোঝা যাচ্ছে এটা রুদ্র কোনো একটা নিকার অনুষ্ঠানে আছে। ছবিটা কয়েক বছর আগের, পাকিস্তানের কোনো জায়গার। নন্দিনী অবশ্য ওর ওই বন্ধুকে জানায় ছবির লোকটা আলাদা, রুদ্র হতেই পারে না, কারণ রুদ্রর তো দাড়ি নেই, কোনোদিনই ছিল না। ভুজং ভাজং দিয়ে কোনো মতে বন্ধুকে ভুল বুঝিয়ে নন্দিনী সব কথা বন্ধুদের খুলে বলে। সে আসলে ঠিকই বুঝতে পেরেছে রুদ্র আসলে ইব্রাহিমই, কিন্তু এইসব যে ওরা জেনে ফেলেছে সেটা এই মুহূর্তে কাউকেই জানানো নিরাপদ নয়, এমনকি ডার্ক ওয়েবের পোকা ওই বন্ধুকেও নয়। সব শুনে সৌরভ আর অর্কের মাথায় হাত। এই থাম তোরা, এসব কি বলছিস? জঙ্গি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে? এ শোনো ভাই, এটা কোনো হলিউড মুভি নয়, এটা ভুবনেশ্বর, বুঝলে? আর ডক্টর ফিরহাদ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড, বুঝেছো? ক্যাম্পাসে খুবই রেসপেক্টেড একজন প্রফেসর। আমরা জানি না সৌরভ, কিন্তু ডেটা মিথ্যে বলে না। এই সাংকেতিক শব্দ, জ্যামিতিক কোড আর সেই রিমুভ ডিএক্স সব কিছু মিলিয়ে একটা গুরুতর বিপদ সংকেত দিচ্ছে। ডক্টর ফিরহাদ আমাদের পরিচিত হলেও যদি আমরা ঠিক বুঝে থাকি, তার এই ব্যবহার ক্লিয়ারলি কোনো সাধারণ গবেষণার অংশ হতেই পারে না। অর্কের মাথায় একটা পসিবিলিটি তৈরি হয়। পেয়ে গেছি ইউরেকা! এদিকে দেখ কি পেয়েছি। রুদ্রের নোটবুক আসলে একটি ম্যাট্রিক্স শিফট সাইফার ব্যবহার করছে। প্রতিটা জ্যামিতিক প্যাটার্ন বা নাম একটা রোটেশন কিকে এক্সপ্রেস করছে, যেগুলো স্থানাঙ্ক বা শব্দগুলোকে অন্য অবস্থানে ট্রান্সফার করছে। যেমন ধর সোডিয়াম। সোডিয়াম কেন? ওটা তো চরম দাহ্য পদার্থ। হ্যাঁ, আর রুদ্র কেমিক্যাল সিনথেসিস নিয়ে কাজ করে। সোডিয়াম এখানে শুধু নাম নয়, এটাই সম্ভবত কোডের প্রথম স্তর। সোডিয়াম ইজ ইকুয়াল টু SODIUM। প্রতি অক্ষরের অবস্থান একটা সংখ্যা দিচ্ছে, যা পুরো কোডকে শিফট করছে। অর্ক সেই নতুন ডেসক্রিপশন কি প্রয়োগ করলো তাদের প্রথম অ্যাপে ধরা পড়া সাংকেতিক ফ্রিকোয়েন্সির ওপর। স্ক্রিনে ধীরে ধীরে নতুন বার্তা স্পষ্ট হতে শুরু করলো। নতুন ডেসক্রিপ্টেড মেসেজটা এমন: 0 hour fixed, সেমিনার ফাইনাল ডে, ফায়ারওয়াল ক্র্যাকড, ক্যাটলগ জেড এর মাত্রা চূড়ান্ত, বিস্ফোরণের স্থানাঙ্ক ল্যাট 18.567, লং 80.879, কমান্ডার F secured, escape route Y, ক্যাটলগ জেড হল অ্যামোনিয়াম নাইট্রেট। সৌরভ ডাম্বেল নিয়ে ওয়ার্ম আপ করতে গিয়ে হঠাৎ থেমে গেল। সেমিনারের ফাইনাল ডে মানে আর মাত্র 7 দিন বাকি। এটা তো আমাদের অডিটোরিয়ামের ঠিক নিচে, সার্ভিস টানেলের কাছাকাছি। ওরা পুরো বিল্ডিং উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে। আর কমান্ডার এফ এর মাধ্যমে এসকেপ রুট ওয়াই নিশ্চিত। অর্থাৎ ডক্টর ফিরহাদ শুধু মাস্টার মাইন্ডই নন, উনি পালানোর ব্যবস্থাও করছেন। এরা কোনো সাধারণ ছাত্র নয় অর্ক, এদের নেটওয়ার্ক খুব বড় আর প্রি প্ল্যান্ড। ইচ্ছে তো করছে এক্ষুনি 3 জনের ছুটি নিয়ে বাড়ি পালিয়ে যাই, কিন্তু এতগুলো মানুষ। না, অসম্ভব। আমি কোথাও যাচ্ছি না। যদি সব ঠিক বুঝে থাকি, আমি এর শেষ দেখেই ছাড়বো। কিন্তু
কিন্তু ঝোঁকের মাথায় কোনো কিছু করা চলবে না। আমরা এখন নিজেরা অ্যাকশনে যেতে পারি না। এটা কোনো অ্যাকশন মুভি না, এরা ওয়েল ট্রেন্ড। আমাদের একমাত্র রাস্তা হলো এই তথ্যগুলো বাইরে পাচার করা। আমাদের হাতে কোনো শক্তিশালী প্রমাণ নেই, কিন্তু এই তথ্যগুলো কোনো আইপিএস বা ক্রাইম ব্রাঞ্চের অফিসারের কাছে পৌঁছানো দরকার এক্ষুনি। আমাদের অ্যাপ তৈরি করতে গিয়ে আমরা তা ধরে ফেলেছি, সেটা নিছক মজা নয়, এটা আমাদের দেশের নিরাপত্তার প্রশ্ন। ঠিক আছে, কিন্তু এখনকার মতো সব কোড ডিবাগিং এর জিনিসপত্র লুকিয়ে রাখ। বিশেষ করে রুদ্র যদি জানতে পারে যে আমরা ওর বিষয়ে খোঁজ নিচ্ছি, তখন ও আমাদের টার্গেট করবেই। আমাদের প্রথম কাজ হলো এসব কিছু ঘটার আগেই কোনোভাবে বাইরে একটা এনক্রিপ্টেড মেসেজ পাঠানো। রাত 3:15। ভুবনেশ্বরের বিএসটি কলেজের বিশাল প্রাঙ্গণ গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সেই ঘুম এখন অর্ক, নন্দিনী আর সৌরভের কাছে এক শীতল আতঙ্ক ছাড়া আর কিছু নয়। রুম নাম্বার 422-র আলো নিভে গেছে, কিন্তু ভিতরে ভিতরে বাসিন্দা দুজন অস্থির। ল্যাপটপের ওপারে নন্দিনীর অবস্থাও সেই একই রকম। অর্ক তার ল্যাপটপ ওর সুটকেসের হিডেন পকেটে চালান করে দিয়েছে, যদিও বেশিক্ষণ এখানেও নিরাপদ নয় জিনিসটা। রুদ্র সমঝে ওয়ান্টেড মুজাহিদিন জঙ্গি ইব্রাহিম, এই তথ্য জানার পরে তাদের 3 জনের রক্ত যেন হিম হয়ে গেছে। আমাদের একমাত্র রাস্তা হলো এই তথ্যগুলো বাইরে পাচার করা, কিন্তু কিভাবে? রুদ্র যখনই নিশ্চিত হবে যে কেউ একজন তাদের কাজে নাক গলাচ্ছে, তখন সে তার টিমকে সতর্ক করবেই। আর আমাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ প্রি প্ল্যান্ড আর টাইট প্যাক করা দরকার। হোস্টেল থেকে বের হওয়া বা খোলা জায়গায় কথা বলা এখন ডেঞ্জারাস। আমাদের এখন একদম স্বাভাবিক থাকতে হবে, যেন খুব সহজে রুদ্র বা কেউ আমাদেরকে স্পট করতে না পারে। ওরা বুঝতে না পারে যে ডিভাইস থেকে ওদের সিগন্যাল স্পট হয়েছিল সেটা আমাদের, কিংবা ধরতে না পারে যে আমরা কিছু সন্দেহ করেছি। আমরা এখন খুব বেশি আর রুমে বা ক্যান্টিনে একা বসতে পারবো না। যে যা করব একসাথে, অথবা এদিক ওদিক কাজে যেতে হলেও বন্ধুদের সাথে যাবি। বিশেষত তুই নন্দিনী, মনে রাখিস, দিনটা কোনো রকম করে এভাবেই কাটা। রাতের দিকটা কোনো জায়গা বেছে, কিন্তু নন্দিনী, তোর হোস্টেলের ইন টাইম, তারপর ওয়ার্ডেনদের টহল। আমাদের হোস্টেল বি ব্লকের ওয়ার্ডেন তো জানিস, খুব রাফ অ্যান্ড টাফ। রাত 10টার পর গেট লক, জরুরি সিঁড়ি ব্যবহার করা যায়, কিন্তু সেখানেও রাতে হঠাৎই টহল হতে পারে। আমার হোস্টেল থেকেও রাত 1টায় পাহারা চালু হয়, কিন্তু পাঁচিল টপকাতে গেলে একজনকে ঘুষ দিতে হয়। তাতেও ঝুঁকি আছে। যদি ধরা পড়ি, বাবা মা জানতে পারবে, আর তারপর ওই টিচারদের কাছে অ্যাপোলজি। এসব ঝামেলা এখন এড়ানোই দরকার। গার্ডেন, লাইব্রেরি বাদ সব জায়গায় সিসিটিভি আছে। আমাদের এমন একটা জায়গা দরকার যেখানে রাতে কেউ আসবে না, আর যেটা হোস্টেল কম্পাউন্ডের থেকে কাছেও হবে। মনে আছে জিমনেশিয়ামের ঠিক পাশে পুরনো যে রুমটা আছে, ওটা কয়েক বছর ধরে তালা বন্ধ, আর ওটার পিছনে একটা ভাঙা জানালা আছে। ঠিক বলেছিস, ওটা একদম সিসিটিভি কভারেজের শেষ প্রান্তে। আর তার পাশেই এ ব্লক হোস্টেলের ময়লা ফেলার জন্য একটা ছোট দরজা আছে। আমরা সহজেই সেটা ব্যবহার করতে পারবো। আপাতত ওটাই আমাদের সেফ হাউস। সৌরভ, আজ রাত 12টায় তুই ডাম্বেল হাউসের পেছনের জানলাটা খুলে রাখবি। আমি যাব রাত 1টায়। নন্দিনী, তুই ঝুঁকি নিয়ে হোস্টেল থেকে বের হওয়ার চেষ্টা করিস না। তোর নিরাপত্তার ঝুঁকি নেওয়া যাবে না। আমি যাব, প্রমাণগুলো তো আমিই জোগাড় করেছি। তাছাড়া মেয়েদের হোস্টেল থেকে গোপনে বেরোবার রুটগুলো আমি ভালোভাবে জানি। আমি জরুরি সিঁড়ির পাশের রুটটা ব্যবহার করে পাশের ল্যাব বিল্ডিংয়ের ছাদে উঠে যাব। সেখান থেকে জিমনেশিয়ামের দিকের যে পাঁচিল টপকানো যায়, সেটা তো আমার বাহাতের কাজ। কিন্তু ওয়ার্ডেন যদি ধরে? আমার কাছে একটা ব্যাকআপ অজুহাত তৈরি আছে। যদি ধরা পড়ি, বলবো আমার মাইগ্রেন অ্যাটাক হয়েছিল। কিন্তু প্লিজ, আমার জন্য তোরা হেজিটেট করিস না।
তিন বন্ধু চরম ঝুঁকি নিয়ে পরদিন রাতেই ডাম্বেল হাউসে এসে হাজির। সিলিং থেকে ঝুলছে ঝুল আর ধুলো। এটাই এখন ওদের সাইবার ওয়্যার রুম, যুদ্ধক্ষেত্র। যদি একটাও ভুলচুক হয় তাহলে জীবনের শেষ যুদ্ধটা ওরা এই ঘর থেকেই লড়বে, তাতে কোনো সন্দেহ নেই। জানলার কাছে আড়ালে দাঁড়িয়ে সৌরভ বাইরে পাহারা দিচ্ছে। অর্ক এবং নন্দিনী ল্যাপটপ অন করে লোয়েস্ট ব্রাইটনেসে ইনফোগুলো সাজাতে শুরু করলো। রুদ্র যে ইব্রাহিম এটা এখন প্রায় নিশ্চিত, কিন্তু ওরা শুধু বম্বিং কেন করবে? আমার মনে হয় তাদের উদ্দেশ্যটা শুধু ভিভিআইপি টার্গেট করা নয়। তবে রুদ্রের মতো ভালো ছাত্রের ছদ্মবেশ কিন্তু দারুণ কভার। অর্ক নিজেদের অ্যাপের সাথে টর নেটওয়ার্ক ব্যবহার করে কিছু আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সাইটে গোপনে সার্চ শুরু করলো। দেখ, এই গোষ্ঠীগুলো তাদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ঠিক এই ধরনের পজিশনাল ম্যাট্রিক্স সাইফার ব্যবহার করে। এই জ্যামিতিক নকশাগুলো ওদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি। আর এই দেখ আমি কি পেয়েছি। ডার্ক ওয়েবে এখন শুনেছি নানা আজব জিনিসের ছড়াছড়ি। এখন সেটা দেখেও নিলাম। 75 ইয়ার্স পুরনো একটা ব্রিটিশ ভিডিওতে ক্যাটালগ জেট কথাটা পেয়েছি আমি। একটা পুরনো ফোরাম, ক্যাটালগ জেট নিয়ে আলোচনা হচ্ছে। এটা কোনো সাধারণ অ্যামোনিয়াম নাইট্রেট নয় অর্ক, এটা মেকশিফট এক্সপ্লোসিভ ডিভাইস বানানোর একটা কোনো গোল্ডেন রুল। সৌরভ জানলার বাইরে থেকে ফিসফিস করে ওঠে, কেউ আসছে মনে হচ্ছে, তোরা ল্যাপটপ অফ কর। দ্রুত সবকিছু বন্ধ করে দেওয়া হলো। কয়েক সেকেন্ডের জন্য এক গার্ড তার রুটিন টহল শেষ করে চলে গেল। পরিবেশ শান্ত হতেই তারা আবার কাজ শুরু করলো। ভাগ্যিস ধরা পড়িনি। কিন্তু দেখ, ডক্টর ফিরহাদ যে শুধু একজন প্রফেসর নন, বরং এই জঙ্গিদের কমান্ডার, এটা কিন্তু কোনো পুলিশ সহজে মানবে না। আমাদের মেসেজটা এমন হতে হবে যা মিস্টিরিয়াসও হবে, আবার নিজের ইম্পর্টেন্স সহজেই প্রুভ করতে পারবে। কিন্তু তার সাথে সাথে আমাদের আইডেন্টিটি রিভিল করবে না, কারণ যদি মেসেজটা ঠিক জায়গায় না গিয়ে কোনোভাবে ধরা পড়েও যায় তাহলেও কিন্তু আমাদের এক্সপোজ হলে চলবে না। আমরা অ্যানোনিমাস মেসেজ পাঠাবো এমন একজনের কাছে যিনি গুরুত্ব বুঝবেন এবং কোনো কেন্দ্রীয় সংস্থাকে জানাতেও পারেন। কাকে? কলেজের ডিরেক্টর? তিনি হয়তো ফিরহাদকে বিশ্বাস করবেন না, আমি স্থানীয় প্রশাসনের কোনো উচ্চপদস্থ অফিসারের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস খুঁজে বের করব। এমন একজন যিনি কলেজ ক্যাম্পাসের বাইরের লোক। খুব স্ট্রং একটা এনক্রিপ্টেড পিডিএফ তৈরি করব। ভেতরে শুধু সেই ডিক্রিপ্টেড কোডস, ল্যাটলং এবং অ্যামোনিয়াম নাইট্রেটের নাম থাকবে। আমি টর ব্রাউজার ব্যবহার করে ওটা পাঠিয়ে দেব। অর্ক তার ল্যাপটপ বের করলো। আজ রাতে নয়, রুদ্র আজ রাতেও জলের ট্যাঙ্কের কাছে গিয়েছিল। ও হয়তো টহল দিচ্ছে, জানিস। অর্ক, আজ তুই ওই কোডটা তৈরি করে রাখ। আমরা সময় সুযোগ বুঝে সেটা ইনজেক্ট করার চেষ্টা করব, কেমন? মনে রাখিস, একবার মেসেজ গেলেই আমাদের উপর কিন্তু নজরদারি শুরু হয়ে যেতে পারে। যারা এতটা কোডিং জানে, আমাদের মতো ফার্স্ট ইয়ার ফ্রেশার ওদের কাছে জাস্ট নভিশ। কিছুক্ষণ পর খুব সাবধানে মিটিং শেষ করে ওরা তিনজন ডাম্বেল হাউস থেকে একে একে বেরিয়ে এলো। নন্দিনী অন্ধকারে পাঁচিল টোকে মেয়েদের হোস্টেলে ঢোকার সময় স্পষ্ট শুনতে পাচ্ছিল নিজের হার্টবিট। ওরা কেবল একটা ধাপ এগিয়েছে মাত্র, কিন্তু ও নিশ্চিত জানে যে এখন থেকে প্রতিটা পদক্ষেপই জীবনের শেষ পদক্ষেপ হতে পারে। যুদ্ধ সবে শুরু। এদিকে অর্ক বুঝে গেছে ব্যক্তিগত ল্যাপটপ বা কোনো ডিভাইস ব্যবহার করা এখন চরম ঝুঁকির কাজ। যারা সামরিক গ্রেডের সাইফার ব্যবহার করে তারা নিশ্চিতভাবে কলেজের নেটওয়ার্কও মনিটর করবে। তাই অর্ক চটজলদি একটা বেশ রিস্কি প্ল্যান বানিয়ে ফেলল। আসলে এই কলেজে আইটি ডিপার্টমেন্টের সার্ভার রুমে একটা পুরনো অব্যবহৃত মেইনটেনেন্স কম্পিউটার আছে। ওটা মূল নেটওয়ার্কের সাথে যুক্ত হলেও ফায়ার ওয়াল তুলনামূলকভাবে উইক। সৌরভ এবং অর্ক মিলে রাতের আধারে সেই সার্ভার রুমে ঢোকার প্ল্যান করলো। সার্ভার রুমের দরজাটা কি ইলেকট্রনিক লক?
হ্যাঁ, কিন্তু পুরনো মডেল। আমি 10 সেকেন্ডের মধ্যে একটা পিকি ব্যাক রিকোয়েস্ট তৈরি করতে পারবো। তুই শুধু বাইরে পাহারা দিবি। যদি কেউ আসে, তোর কাছে থাকা ইমার্জেন্সি হর্নটা ব্যবহার করবি, যেন মনে হয় কোনো বেড়াল চিৎকার করছে। গট ইট? সৌরভ সন্তর্পণে দাঁড়িয়ে রইল করিডোরে। অর্ক দ্রুত সার্ভার রুমে ঢুকে সেই পুরনো লিনাক্স কম্পিউটার চালু করলো। হাতে সময় খুবই কম। এই মুহূর্তের রিস্কটা যদি পেরিয়ে যায়। অর্ক দ্রুত টর ব্রাউজার অ্যাক্সেস করলো। স্থানীয় প্রশাসনের একজন উচ্চপদস্থ আইপিএস অফিসারের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস নন্দিনী আগে থেকেই খুঁজে রেখেছিল। কমপ্লিট। এই ডেটা প্যাকেটটা এত হাই এনক্রিপ্টেড যে এটা সাধারণ স্প্যাম ফিল্টার পার করে যাবে। কিন্তু এর আকার দেখেই আইটি এক্সপার্টরা বুঝবে এটা গুরুতর কিছু। বাধা এলো তখনই। ডক্টর ফিরহাদ কেবল কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রধান নন, কলেজের নেটওয়ার্ক অ্যাডমিনও। ফিরহাদ গভীর রাতে তার ল্যাবে বসে একটি বিশেষ নেটওয়ার্ক মনিটরিং টুল দেখছিল। কেউ একজন আমাদের কাজে ট্রেসপাস করছে বলে মনে হচ্ছে। কাজের মাঝে ঢুকে পড়েনি তো? ঠিক সেই মুহূর্তে মনিটরিং স্ক্রিনে একটি হাই অ্যালার্ট লাল ফ্ল্যাশ দেখা দিয়েই মিলিয়ে গেল। একটা অস্বাভাবিক, অত্যন্ত কমপ্লেক্স এবং হাই এনক্রিপ্টেড ডেটা প্যাকেট ক্যাম্পাসের ফায়ারওয়াল ভেদ করে বাইরের সার্ভারে চলে গেছে ততক্ষণে, খুব দ্রুত। এই এনক্রিপশন প্রোটোকল খুবই আনইউজুয়াল, যেন সামরিক সংস্থার কাছাকাছি কিছু। ফিরহাদ দ্রুত ডেটা প্যাকেটটির বিষয়বস্তু দেখতে শুরু করলো। যদিও এনক্রিপশন ভেদ করা প্রায় অসম্ভব, কিন্তু ডেটা প্যাকেটের নেচার দেখে ও তৎক্ষণাৎ অ্যালার্ট হয়ে উঠেছে। ডক্টর ফিরহাদ ডিভাইসের আইপি ট্রেস করার চেষ্টা করলেও পারল না, কারণ অর্ক সেটা প্রায় সাথে সাথেই বন্ধ করে দিয়ে সার্ভার রুম থেকে বেরিয়ে গেছে। কমান্ডার 1, কমান্ডার 2 অ্যাক্টিভেট সিস্টেম ক্লিন আপ এখনই। রুদ্র, তুমি সি ব্লক হোস্টেলে যাও এক্ষুনি। পরের দিন সকালে ক্যাম্পাস জুড়ে খবর ছড়িয়ে পড়ল। থার্ড ইয়ারের একজন মেধাবী ছাত্র ফয়জান সি ব্লক হোস্টেলের বাথরুমে সুইসাইড করেছে। ফয়জান কলেজ গ্রুপের মূল কোড মেকার। রুদ্রর খুব ভালো বন্ধুই ফয়জান। অর্ক নিশ্চিত হলো এই ফয়জানই সামরিক গ্রেডের সাইফার তৈরি করেছিল। নন্দিনী, অর্ক এবং সৌরভ ক্যান্টিনে বসে চা খাচ্ছিল, কিন্তু তাদের সমস্ত ইন্দ্রিয় সজাগ। সুইসাইড নয়, এটা সিস্টেম ক্লিন আপ। ক্লিন আপ? হ্যাঁ, ফয়জানি কোড তৈরি করেছিল। ডেটাবেসের চাবিকাঠি বলতে পারিস। আমাদের কালকের মেসেজ বুমেরাং হয়েছে। অর্কর অত ভালো এনক্রিপশন দেখে ওরা সন্দেহ করেছে ফয়জানের ওপর। যদি ছেলেটা তাদের বিরুদ্ধে চায় বা কোনো ডেটা পাচার করে, রুদ্র তাকে সরিয়ে দিল। সুইসাইডটা শুধু একটা কভার। মন্দ না, বিনা যুদ্ধে একজন শত্রু নিপাত। কিন্তু ভুলে যাস না, এখনো আমরা এটাই জানি না এই কলেজে কে কে আমাদের শত্রু। ওরা দ্রুত হস্টেলের সি ব্লকের দিকে হেঁটে গেল। গেটে ভিড়, পুলিশ আছে, ওয়ার্ডেনরা আছে। রুদ্র ছাড়া অনেকগুলো সিনিয়র ছাত্রছাত্রীও ভিড় করে আছে। দেখ, রুদ্রের চোখ পুলিশের দিকে নয়, ফয়জানের টেবিলের দিকে, যেন ওরা কিছু একটা খুঁজছে। নন্দিনী লক্ষ্য করল ফয়জানের হাতে আঘাতের চিহ্নগুলো সুইসাইডের চেয়ে বেশি ধস্তাধস্তির মনে হয়। রুদ্র তার দলের একজনকে ফয়জানের টেবিলের কাছে পাঠালো। ছেলেটি দ্রুত অদ্ভুত কৌশলে ফয়জানের ল্যাপটপ লুকিয়ে নিল, আর তার বদলে লুকিয়ে ফেলল অন্য একটা ল্যাপটপ। অর্ক সবটা দেখে অবাক। ল্যাপটপ, ফয়জান কোড ডেভেলপার। আমি নিশ্চিত ও ডেটা ল্যাপটপে রাখবে না। দামি ডেটা হার্ড ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভে থাকবে। ওটা ল্যাপটপ থেকে আলাদা করা যায়। রুদ্রর দলের অন্য একজন ডেস্কের ড্রয়ার খুলে কিছু খুঁজতে শুরু করলো। সৌরভের পেশি টান টান হয়ে উঠল। এই মুহূর্তেই অ্যাকশনে যেতে হবে। আমাকে একটা ডাইভারশন তৈরি করতে হবে। বড় সড়ো কিছু নয়, কিন্তু এমন কিছু যাতে ভিড়ের মনোযোগ বিক্ষিপ্ত হয়। আমরা তৈরি।
সৌরভ, তুই হোস্টেলের করিডোরে জলের পাইপের মুখে ধাক্কা মার, একটা বিকট শব্দ হবে, সবাই সেই দিকেই তাকাবে। ঠিক আছে। সৌরভ মুহূর্তের মধ্যে ভিড় ঠেলে জলের পাইপের কাছে গেল। পাইপের সজোরে লাথি মারার শব্দ এবং সৌরভের তীব্র চিৎকার দুটো মিলিয়ে পুরো করিডোরে একটা বিশৃঙ্খল আতঙ্ক তখন। এই বিশৃঙ্খলার সুযোগ নিল অর্ক। ভিড়ের আড়ালে অতি সন্তর্পণে ফয়জানের টেবিলের দিকে এগিয়ে গেল। রুদ্র এবং তার টিমও এখন ভিড়ের মধ্যে মিশে জলের পাইপের দিকে সরে যেতে বাধ্য হয়েছে। অর্ক দ্রুত ফয়জানের ডেস্কের ড্রয়ারের ভেতরে হাত ঢোকাল। হঠাৎ অর্ক অনুভব করল ওর হাতে একটি ছোট ঠান্ডা ধাতব বস্তু এসে ঠেকছে। ও সাবধানে বের করে দেখল একটা বায়োমেট্রিক লকড হার্ড ড্রাইভ। ফয়জানের হাতের ছাপ ছাড়া সেটা খুলবে না। ঠিক তখনই রুদ্র সৌরভের থেকে অর্কর দিকে চোখ ফেরালো। সে পিছন থেকে দেখল অর্ক ফয়জানের ড্রয়ারের কাছে। রুদ্র সঙ্গে সঙ্গে বুঝে গেল। রুদ্র তড়িৎ গতিতে অর্কের দিকে ঝাঁপিয়ে পড়ল। ওটা দে, দাঁড়া। রুদ্রর লক্ষ্য অর্কের হাত। অর্ক হার্ড ড্রাইভটা খুব শক্ত করে ধরেছিল। ধস্তাধস্তির মধ্যে রুদ্রের তখন নখ অর্কের কাঁধে বসে গেছে। অর্ক এক মুহূর্তের জন্য টলে গেল, কিন্তু জিনিসটা ছাড়ল না। অর্ক এক ঝটকায় হার্ড ড্রাইভটা ছিনিয়ে নিল। তারপর ভিড়ের মধ্যে লাফিয়ে পড়ল। সৌরভ ফিরে এসে রুদ্রকে ধাক্কা মেরে বলল, কি করছো রুদ্রদা? এখানে এত বড় দুর্ঘটনা ঘটলো আর তুমি ওটা কার সাথে মারামারি করছো? এই সামান্য ধাক্কা আর বিশৃঙ্খলাতেই অর্ক ভিড়ের মধ্যে মিশে গেল। রুদ্র হতবাক হয়ে গেল। সে নিশ্চিত যে কেউ তো ড্রাইভটা ওর হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে, কিন্তু কে নিয়েছে সেটা ভিড়ের কারণে বুঝতেই পারল না। অর্ক আর সৌরভ দ্রুত হোস্টেল ছেড়ে বেরিয়ে এলো। অর্কের কাঁধে রুদ্রের নখের গভীর আঘাত, রক্ত ঝরছে। ড্রাইভটা হাতে আছে, কিন্তু 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 রুদ্র কি আমাকে দেখে ফেলেছে? আমি শিওর রুদ্র তোকে স্পষ্ট দেখেনি, তবে এটা ঠিক বুঝে গেছে যে কোনো ফ্রেশার ওদের গোলের পেছনে পড়ে আছে। কিন্তু এই রক্ত, অর্ক, রুদ্র যদি তোর কাঁধের আঘাতটা দেখে ফেলে তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। অর্ক কাঁধ চেপে ধরে সৌরভের সাহায্যে দ্রুত ডাম্বল হাউসের গোপন আস্তানায় ফিরে আসে। তাদের হাতে এখন ফয়জানের বায়োমেট্রিক লকড হার্ড ড্রাইভ, জীবনের ঝুঁকি নিয়ে ছিনিয়ে আনা প্রমাণ। অর্ক, তোকে প্রথমে ফার্স্ট এইড করতে হবে। এই রক্ত কারোর চোখে পড়লে নিশ্চিত সর্বনাশ। সৌরভ দ্রুত তার জিমের ব্যাগে রাখা ফার্স্ট এইড কিট বের করল। নন্দিনী ক্ষিপ্র হাতে অর্কের কাঁধ পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগাতে শুরু করে। না না না, বেশি সময় নেই। রুদ্র এখন পাগল হয়ে ড্রাইভটা খুঁজবে। এই ড্রাইভটা যদি খুলতে না পারে তাহলে ফয়জানের মৃত্যুও বৃথা। এটা বায়োমেট্রিক লকড। ফয়জান কোডার ছিল, কোনো না কোনো ক্র্যাক পয়েন্ট তো। ফয়জান যেহেতু সামরিক গ্রেডের সাইফার তৈরি করেছিল, আমার আন্দাজ ও নিশ্চয়ই লকে একটি ব্যাকডোর টাইম দিলে রেখেছিল, যাতে যাতে জরুরি অবস্থায় ও নিজেই এটা খুলতে পারে। বায়োমেট্রিকটা রিমুভ করা যাবে না, কিন্তু আমি ফয়জানের ল্যাপটপ থেকে পাওয়ার সামান্য ডেটা রেসিডিউ ব্যবহার করে একটি পাওয়ার সার্জ ওভাররাইড তৈরি করার চেষ্টা করছি। প্রায় 2 ঘন্টা হাড্ডাহাড্ডি চেষ্টার পরে সফল হলো অর্ক। হয়েছে হয়েছে, কিছু কিছু সময়ের জন্য লক বাইপাস হয়েছে। তাড়াতাড়ি এখানে সব ডেটা কপি করতে হবে, ফাস্ট ফাস্ট। অর্ক দ্রুত মূল ফাইলগুলো কপি করতে শুরু করলো। ফাইলের ভেতরে যা আছে তা দেখে ওদের মুখ বিবর্ণ হয়ে গেছে। অডিটোরিয়াম থেকে
ভিভিআইপির গাড়ির ক্যাফেলার, গতিপথ এবং কোন কোন নর্দমার গর্ত বা ম্যানহোল ব্যবহার করা হবে তার পরিষ্কার নকশা। অডিটোরিয়ামের বিদ্যুৎ সংযোগ এবং সাউন্ড সিস্টেমের তারের রুট, এর মধ্যে নিশ্চিত করা আছে কোথায় জ্যামার বসানো হবে এবং কোথায় ডেটোনেশন সার্কিট লুকোনো হবে। যদিও ব্যাপারগুলো বোঝা খুব সহজ নয়, অনেকটাই হিডেন সাইন দেওয়া। তবে মেন্টালি ডটগুলো কানেক্ট করে করে নন্দিনী ব্যাপারগুলো একটু একটু করে বুঝতে আরম্ভ করল। রুদ্র এবং তার দলের কয়েকজন সদস্য যে কেমিক্যাল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস অর্থাৎ সিআইইডি ব্যবহার করবে, তার হাতে আঁকা নকশাও একটা পাওয়া যায়, ফয়জানের লেখা। প্রচুর জায়গায় কমান্ডার ইব্রাহিম আর ডক্টর এফ এর নাম পাওয়া যাচ্ছে। তার মানে আর ফিরহাদ দুজনে ভালোভাবেই এসবে যুক্ত। এমনকি লোকাল মাস্টার মাইন্ড হওয়াও বিচিত্র নয়। আরো কিছু নাম পাওয়া যাচ্ছে, কিন্তু তারা যে ঠিক কে কে সেটা বোঝা শক্ত। যেমন কিছু ডট কানেক্ট করে বোঝা যাচ্ছে ফয়জানের কোড ছিল কমান্ডার সি, হয়তো কোডার থেকে সি। এই নকশা, এগুলো কোনো সাধারণ বিস্ফোরক নয়, এগুলো তৈরি করা হয়েছে কলেজের ল্যাবরেটরিতে। ও মাই গড, এরা শুধু জঙ্গি নয়, এরা তো একেবারে মিলিটারি অ্যাঙ্গেলে ট্রেন্ড। তোরা দেখ, এই জঙ্গিরা শুধু বম্বিং করবে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। এই দেখ, এই বম্বিংটা সম্ভবত ডাইভার্সন। বিস্ফোরণের ঠিক 5 মিনিটের মধ্যে ক্যাম্পাসের বাইরে থাকা তাদের দল একটি ক্যাম্পাস ওয়াইড সোশ্যাল ডিস্টারবেন্স তৈরি করবে, অর্থাৎ দাঙ্গা। দাঙ্গা কেন? দাঙ্গার সুযোগ নিয়ে কিন্তু ওরা ক্যাম্পাস থেকে পালাতে পারবে। ভিড়ের সুযোগে পুলিশ বা নিরাপত্তা বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়বে। পারফেক্ট এসকেপ রুট। শুধু তাই নয়, দাঙ্গার সময়ই ডক্টর ফিরহাদের নির্দেশে তাদের সাইবার উইং দেশের অভ্যন্তরীণ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা সার্ভার, যেমন বিদ্যুতের গ্রিড বা সরকারি ডেটাবেস টার্গেট করবে। এখানে লেখা আছে টেম্পোরারি সিস্টেম শাটডাউন, অর্থাৎ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে সাময়িক সময়ের জন্য স্তব্ধ করে দেওয়া। হোয়াট? হঠাৎ করেই ডাম্বেল হাউসের ভেতরের বাল্বটা ধপ করে নিভে গেল। সঙ্গে সঙ্গে তাদের ল্যাপটপের ওয়াইফাই সিগন্যাল হারিয়ে গেল। নো ওয়াইফাই? কলেজের পাওয়ার গ্রিডে কোনো সমস্যা হলো নাকি? আমার মোবাইল দেখ, নো সার্ভিস, ইমার্জেন্সি কলও যাচ্ছে না, সমস্ত মোবাইল নেটওয়ার্ক ডাউন। এই বাইরে কি হচ্ছে ওটা? হোস্টেলের দিকে এত গার্ড কেন? জানলা দিয়ে 3 জন দেখল হোস্টেলের মূল প্রবেশ পথে মিলিটারি পোশাক পরা কিছু লোক ভিড় করছে। তাদের হাতে বড় কালো রঙের বক্স। সামরিক বাহিনী এত রাতে? ওরা সামরিক বাহিনীর লোক নয়। এই কালো বক্সগুলো আসলে ওগুলো সামরিক গ্রিডের ফ্রিকোয়েন্সি জ্যামার। ওরা ক্যাম্পাসের মূল ভবনে আর ছাদে জ্যামার বসাচ্ছে। আমি শিওর ওরা ফেক, ওরা জঙ্গিদের লোক। ওরা সন্দেহ করছে র্যাদার ওরা জেনে গেছে কেউ ওদের পিছনে পড়েছে, তাই ওরা আর সময় নষ্ট না করে জ্যামার বসিয়ে দিল, যাতে কলেজ থেকে বাইরে ফার্দার কোনো খবর না যায়। কলেজ যখন নিজে ওদের জ্যামার বসাতে দিচ্ছে, আর লোকগুলো যেহেতু মিলিটারির আউটফিট পরে এসেছে, আই থিঙ্ক লোকাল অ্যাডমিনিস্ট্রেশনেও ওদের লোক আছে। শিট শিট, আমাদের উচিত ছিল আগে পুরো খবরটা কাউকে দেওয়া। শিট, ও মাই গড, শিট। শুধু একটা মেসেজে কি কিছু হবে? এই প্রুফগুলো কি পাঠানো যাবে না? পুরো ক্যাম্পাস বাইরের জগৎ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন এখন। কোনো মোবাইল সিগন্যাল, ইমার্জেন্সি ফ্রিকোয়েন্সি, ল্যান্ডলাইন, এমনকি রেডিও চ্যানেলও কাজ করছে না। 3 বন্ধু ফাঁদে পড়েছে। তাদের হাতে এখন পুরো ষড়যন্ত্রের প্রমাণ, কিন্তু বাইরে পাঠানোর কোনো রাস্তা নেই। আমরা এখন কি করব? এই প্রমাণগুলো আমাদের কাছে বা কতটা নিরাপদ? আমি যদি জানতাম জ্যামার বসাবে। আমার অ্যানালাইজার বলছে এই জ্যামারগুলো খুব সিকিউরড বাইপাস চ্যানেলের ব্যবহার করছে। এই চ্যানেল ওরা শুধু নিজেদের মধ্যে যোগাযোগের জন্য খোলা রেখেছে, যেমন কমান্ডারের কাছ থেকে ডেটোনেশনের নির্দেশ আসা।
হ্যাক করা যাবে? অসম্ভব। এটা টাফ মিলিটারি ডিজাইনের হার্ডওয়্যার। আমাদের সাধারণ অ্যাপ দিয়ে হ্যাক করতে গেলে পুরো নেটওয়ার্ক ক্র্যাশ হবে, আর ওরা মুহূর্তেই ট্র্যাক করে আমাদের ধরে ফেলবে। আমরা এখন জাস্ট ফাঁদে পড়া ইঁদুর। 3 বন্ধুর হাতে থাকা হার্ড ড্রাইভের ডেটা এখন কোনো কাজে আসবে না যদি বাইরের জগতে না পৌঁছায়। এদিকে ওরা জানে না ততক্ষণে বাইরে শুরু হয়ে গেছে পূর্ব পরিকল্পিত দাঙ্গা। আসলেই শুরু হয়ে গেছে প্ল্যানের এক্সিকিউশন। ফার্স্ট স্টেপ কমপ্লিট। বোম্বিংকে যাতে আরাম করে দাঙ্গার নাম করে চালানো যায়, ওদিকে ভেতরে জ্যামারের নীরব ফাঁদে স্টুডেন্টরা সব বন্দী। চূড়ান্ত হামলার জন্য মাত্র 48 ঘন্টা বাকি। ডাম্বেল হাউসের গুমট অন্ধকারে অর্কের ল্যাপটপের নীলচে আলোটা ওদের 3 জনের ফ্যাকাশে মুখে এক ভৌতিক আভা তৈরি করেছে। ওরা ওরা আমাদের ডিজিটাল কবরে বন্দি করে ফেলেছে, কিন্তু কিন্তু কবরেও সামান্য ফাটল থাকে। আমাকে সেই ফাটলটা খুঁজে বের করতেই হবে। কিভাবে? মানে তুই তো বললি জ্যামার হ্যাক করা অসম্ভব। জ্যামার হ্যাক করব না, আমি টার্গেটেড ওয়াইফাই ইনজেকশন ব্যবহার করব। জ্যামারগুলো স্টিল, কিন্তু ক্যাম্পাসের বাইরের রাস্তা দিয়ে যদি কোনো গাড়ি যায় যার ভেতরে ওয়াইফাই হটস্পট অন আছে, অথবা যদি কোনো শক্তিশালী সিগন্যাল জ্যামিংয়ের পরিধি ভেদ করে 1 সেকেন্ডের জন্য ভেতরে ঢোকে, আমি সেই সিগন্যালের গায়ে আমার ডেটা প্যাকেট সাভার করে দেব। কিন্তু এটা তো খড়ের গাদায় সুচ খোঁজা, বাইরের সিগন্যাল পাবো কোথায়? আমি ল্যাপটপের ওয়্যারলেস কার্ডের পাওয়ার লিমিট বাইপাস করছি। এটা এখন একটা হাই পাওয়ার অ্যান্টেনার মতো কাজ করবে, কিন্তু মনে রাখিস, একবার আমি সিগন্যাল ইনজেক্ট করলে জ্যামারের মনিটরিং সিস্টেমে একটা স্পাইক দেখা দেবে। ডক্টর ফিরহাদ ঠিক জেনে যাবে কেউ ভেতর থেকে সিগন্যাল পাঠাচ্ছে। আমাদের হাতে মাত্র 45 সেকেন্ড থাকবে। অর্ক যদি সফল হয়, সাহায্য আসতে সময় লাগবে। তার মধ্যে আমাদের অডিটোরিয়ামের অন্দরমহলটা বুঝতে হবে। পয়জানের ড্রাইভে শুধু বাইরের ম্যাপ আছে, কিন্তু ভেতরের ইলেকট্রিক্যাল ব্লকিং আর সিকিউরিটি ব্লকের ব্লুপ্রিন্ট নেই। সেটা কোথায় পাবো? অ্যাডমিন ব্লকের ডিজিটাল লকারে। ডক্টর ফিরহাদ যখন কলেজের নেটওয়ার্ক অ্যাডমিন, তখন মেইন সার্ভারে হাত দেওয়া মানেই ধরা পড়ে যাওয়া। আমাদের ফিজিক্যালি ওখানে যেতে হবে। শোন, আমি তোদের একটা স্ক্রিপ্ট দিচ্ছি, টাইম স্ট্যাম্প অ্যাটাক। লকারের ডিজিটাল রিডারে এটা প্লাগ করলে ওটা সার্ভারের সময়ের সাথে কনফ্লিক্ট তৈরি করবে এবং 5 সেকেন্ডের জন্য লকটা আনলক হয়ে যাবে। তোরা ব্লু প্রিন্টটা পেন ড্রাইভে নিয়ে আসবি, কেমন? চল নন্দিনী, আজ রাতে হয় করব, না হয় মরব। নন্দিনী আর সৌরভ অন্ধকার করিডোর দিয়ে অ্যাডমিন ব্লকের দিকে রওনা দিল। ওদিকে অর্ক তার ল্যাপটপের পাওয়ার বুস্ট করে বাইরের জগতের কোনো একটা সিগন্যালের জন্য হাপিত্তেশ করে বসে আছে। হঠাৎ স্ক্রিনে একটা ক্ষীণ সিগন্যাল ঝলসে উঠল। ওড়িশা এক্সপ্রেসওয়ে পাবলিক বাস ওয়াইফাই। ক্যাম্পাসের বাইরের হাইওয়ে দিয়ে একটা লাক্সারি ভলভো বাস যাচ্ছে। সিগন্যালটা খুব দুর্বল, কিন্তু এটাই একমাত্র সুযোগ। নাও আর নেভার। অর্ক মরিয়া হয়ে কিবোর্ডে আঙুল চালালো। হাই পাওয়ার প্যাকেট ইনজেকশন শুরু হয়ে গেল মুহূর্তেই। ল্যাপটপের ফ্যানটা সজোরে ঘুরতে শুরু করেছে। ডেটা প্যাকেটের ভিতরে আছে ফয়জানের ড্রাইভের সেই অকাট্য প্রমাণ এবং আইপিএস অফিসারের জন্য এক জরুরি বার্তা। 15, 25, 35। অর্ক ঘামছে। 45 সেকেন্ড শেষ হওয়ার ঠিক আগেই সে ইনজেকশন বন্ধ করে ল্যাপটপ স্লিপ মোডে নিয়ে গেল। একই সময় ক্যাম্পাসের ল্যাবরেটরিতে ডক্টর ফিরহাদের মনিটরে একটা লাল অ্যালার্ট দেখা দিল। ফ্লাড অ্যাটাক অ্যালার্ট, সেক্টর 4। খুব চালাক। ওয়াইফাই ইনজেকশন, তার মানে ভেতরে এখনো 2-1টা ইঁদুর আছে। হ্যালো ইব্রাহিম, সেক্টর 4 অর্থাৎ জিমনেশিয়াম এরিয়ার আশেপাশে কেউ একজন ওয়্যারলেস পকেটে পুশ করেছে। এখন একে ইঁদুরটাকে খুঁজে বের করতে হবে। ডাইভারশন হিসেবে যে দাঙ্গাটা বাইরে শুরু হয়েছে সেটাকে ব্যবহার করে লাশগুলোকে সরিয়ে দাও। ওদিকে শহর থেকে দূরে জেলা পুলিশ সুপার তার ডেস্কে একটা ইমেল পেলেন। সাবজেক্ট লাইনে কিছু নেই, ইমেল বডিও ফাঁকা, শুধু একটা
হেভি এনক্রিপ্টেড পিডিএফ। আবার কোনো স্ক্যাম নাকি? কিন্তু এনক্রিপশন লেটারটা তো অদ্ভুত। ভদ্রলোক খুব শিগগির আইটি সেলে ফাইলটা পাঠালেন। 10 মিনিটের মধ্যে আইটি সেলের চিফ খানের ফোন এলো। এই ফাইলের ভেতরে সামরিক স্তরের AES 256 এনক্রিপশন আছে। আমার পুরো ব্যাপারটাই খুব বেশি লাগছে। কিছুদিন আগে বলেছিল এদিকে নাকি খুব অদ্ভুত কিছু সিগন্যাল পাওয়া যাচ্ছে। সে কতটা জেনেছে আমার কাছে যদিও রিপোর্ট নেই, তবে আমার মনে হয় রয়ের কাজ রিলেটেড কিছু হতে পারে। তবে প্রথমে ওকে না পাঠিয়ে আগে এটা সরাসরি কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবিতে পাঠানো উচিত। 1 ঘন্টার মধ্যে ফাইল দিল্লির ইন্টেলিজেন্স ব্যুরোর সদর দপ্তরে পৌঁছালো। সেখান থেকে শেষমেশ পাঠানো হলো রয়ের স্পেশাল সাইবার উইংয়ে। সিদ্ধার্থ, খান স্যার তোমাকে স্পেশালি একটা ফাইল পাঠিয়েছে। বলে পাঠিয়েছেন কোড ডিকোড তুমি করলেই ভালো হয়। উনি অবশ্য খুলেছিলেন কিনা জানি না। চেক ইট, আর্জেন্ট। ফাইলটা ডিকোড করতে বসলেন খোদ সিদ্ধার্থ রে, RS-08, লেজেন্ডারি ফিল্ড ইন্টেলিজেন্স অফিসার। ফাইলটা খোলার সাথে সাথে চোখের মনি স্থির হয়ে গেল। ফয়জানের আঁকা সেই নকশা, ডক্টর ফিরহাদের নাম এবং ভিভিআইপি টার্গেটের রুট। ও মাই গড, দিস ইজ রিয়েল। বিএসটি কলেজে কোনো একটা বিশাল ট্র্যাজেডি ঘটতে যাচ্ছে। আমাদের খুব ফাস্ট ওখানে পৌঁছতে হবে। কিন্তু আমরা তো আর সরাসরি অ্যাকশনে যেতে পারি না, কারণ জ্যামার বসানো হয়েছে। তার মানে ভেতরে সুইসাইড বম্বার পজিশন নিয়ে আছে। আমাদের আগে ভেতরে সেই সোর্সকে একটা সিগন্যাল দিতে হবে। ওদিকে অ্যাডমিন ব্লকে নন্দিনী আর সৌরভ লকারের সামনে টাইম স্ট্যাম্প অ্যাটাক কাজ করেছে। ব্লুপ্রিন্ট কপি হতে আরো 30 সেকেন্ড বাকি। নন্দিনী, সিঁড়িতে জুতোর শব্দ পাচ্ছি। রুদ্রর লোকেরা এত ফাস্ট! শিট ম্যান! পেন ড্রাইভটা বের করবি না। আর 10 সেকেন্ড হয়ে গেছে, পালা। ওরা পেছনের দরজা দিয়ে বেরোনোর সময় দেখল 3 জন ছাত্র করিডোরে ঢুকে পড়েছে। ওরা অন্ধকারে ফায়ার অ্যালার্ম প্যানেলের আড়ালে নিজেদের লুকিয়ে ফেলল। ঠিক সেই মুহূর্তে ক্যাম্পাসের বাইরে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে সিদ্ধার্থ রে একটি শক্তিশালী ইনফ্রারেড লেজার পয়েন্টার সেট করলেন। হঠাৎ নন্দিনী দেখল অডিটোরিয়ামের পাশের দেওয়ালে এবং তাদের ফায়ার অ্যালার্ম প্যানেলের গায়ে একটা সূক্ষ্ম লাল বিন্দু নাচানাচি করছে। ওটা সাধারণ কোনো আলো নয়, বিন্দুটা এক অদ্ভুত রিদমে জ্বলছে আর নিভছে। সৌরভ, দেখ দেখ, ওটা কি কোনো সিগন্যাল? মর্স কোড। 3টে ছোট, 3টে বড়, আবার 3টে ছোট। SOS! কেউ আমাদের মেসেজ পেয়েছে। আমি শিওর ওরা আমাদের পাল্টা সিগন্যাল দিচ্ছে। অন্ধকারে সেই লাল লেজারের বিন্দুটা যেন ওদের জন্য আশার প্রদীপ হয়ে জ্বলে উঠল। ওরা বুঝল ওরা এখন আর একা নয়, বাইরের পৃথিবী জেগে উঠেছে। কিন্তু রুদ্র, সোম আর ডক্টর ফিরহাদও এখন তাদের ঠিক পেছনেই। আমাদের এখন অডিটোরিয়ামের ভেতরে ঢুকতে হবে। বাইরের সাহায্য আসার আগেই আমাদের ওই ডিটোনেশন সার্কিটটা খুঁজে বের করতে হবে। এটাই আমাদের শেষ সুযোগ। অ্যাডমিন ব্লকের সেই অন্ধকার কোণে লাল লেজারের বিন্দুটা যখন নিভে গেল, নন্দিনী আর সৌরভের বুক দুরু দুরু করছে। বাইরের সাহায্য আসতে শুরু করেছে ঠিকই, কিন্তু ভেতরের পরিস্থিতি এখন ফুটন্ত আগ্নেয়গিরির মতো। সৌরভ, লেজার সিগন্যালটা এসেছে উত্তর পূর্ব দিক থেকে। তার মানে কোনো এজেন্সি ক্যাম্পাসের ঠিক বাইরেই পজিশন নিয়েছে। কিন্তু আমাদের এখন অর্কর কাছে ফিরতে হবে। চল, ডাম্বল হাউসে ফিরতে হলে কিন্তু আমাদের হোস্টেল করিডোর দিয়েই যেতে হবে। ওরা যখন সন্তর্পণে হোস্টেলের গেটের কাছাকাছি পৌঁছালো, দেখল পরিস্থিতি বদলে গেছে। হোস্টেলের প্রতিটি ব্লকের লাউড স্পিকারে ইংরেজিতে একটা ঘোষণা বাজছে। All students are hereby informed that there is a risk of outside rioters entering the campus. For safety reasons, students from all blocks are being called to the common room and an emergency meeting. All students
and volunteers from the science club and sports club are being asked to meet Rudra Som and the seniors. No one, I repeat, no one will be left outside. সৌরভ থমকে দাঁড়ালো। মিটিং এই সময়? রুদ্র নিশ্চয়ই খুঁজছে কারা আছে এর পিছনে। নন্দিনী দেওয়ালের আড়াল থেকে দেখল রুদ্র সোম করিডোরের মাঝখানে দাঁড়িয়ে, তার হাতে একটা কালো ওয়াকি টকি, চোখের মনি চারিদিকে ঘুরছে, ঠিক যেন একটা শিকারী বাজ পাখি তার শিকারকে খুঁজছে। হঠাৎ রুদ্রর চোখ পড়ল অর্কর রুমের দিকে। সে তার পাশের দিকে ইশারা করতেই তারা 422 নম্বর রুমের দিকে দৌড়ালো। ওটা ফাঁদ সৌরভ। রুদ্র নিশ্চিত হয়ে গেছে যে আমরাই হার্ড ড্রাইভটা সরিয়েছি। ও জরুরি মিটিং এর নাম করে আমাদের এক জায়গায় জড়ো করে শেষ করে দিতে চায়। দেখ, ওর পকেটে একটা ছোট্ট প্যাকেট। ওটা সম্ভবত কোনো কেমিক্যাল ড্রাগ। ও আমাদের খুন করে সেটা সুইসাইড বা অন্য কিছু হিসেবে দেখানোর প্রস্তুতি নিয়েই এসেছে। সিরিঞ্জ নিয়ে এসেছে, আমি নিশ্চিত। ডাম্বেল হাউস আর নিরাপদ নয়। অর্ক ইতিমধ্যে ল্যাপটপ গুছিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে। নন্দিনী আর সৌরভ ওকে দেখতে পেয়ে ছুটে গিয়ে অর্ককে টেনে নিল এক কোণের আড়ালে। মোটামুটি 2-1 কথায় পরিস্থিতি বুঝে গেল অর্ক। একেই ওর আঘাত লেগেছে, ওই অবস্থায় ভালোই বিপদ হলো। কি করে ওদের পরিচয় রিফিল হয়ে গেল কে জানে। ওরা 3 জন হোস্টেলের পিছনের একটা ঝোপের আড়ালে গিয়ে বসলো আপাতত। রুদ্র আমার রুমে তল্লাশি চালাচ্ছে। আপাতত দরকারি সব জিনিস আমার কাছেই আছে, কিন্তু আমাদের এখন এমন কোথাও যেতে হবে যেখানে ওরা পৌঁছাতে পারবে না। আমি একটা জায়গা জানি। গার্লস হোস্টেলের পুরনো ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কের নিচে একটা মেইনটেন্যান্স শাফট আছে। ওটা ব্রিটিশ আমলের পুরনো ড্রেনেজ সিস্টেমের সাথে যুক্ত। গেটটা জং ধরা, তাই কেউ ওদিকে যায় না। কিন্তু ওটা থেকে গার্লস আর বয়েজ দুটো হোস্টেল কম্পাউন্ডেই নজর রাখা যাবে। ওরা অন্ধকার আর আগাছার আড়াল দিয়ে সেই শ্যাফটের কাছে পৌঁছালো। সৌরভ তার শারীরিক শক্তি দিয়ে জং ধরা লোহার ঢাকনাটা একটু সরাতেই ভুস করে ভেতর থেকে একটা স্যাঁতস্যাঁতে যান্ত্রিক গন্ধ উঠে এলো। কিন্তু সেখানে বসে থাকা পাম্পগুলোর আড়ালে ওরা 3 জন অনায়াসেই গা ঢাকা দিতে পারে। সবচেয়ে বড় কথা, এখানকার দেওয়ালগুলো চওড়া। শ্যাফটের ভেতরে বসে অর্ক তার ল্যাপটপ আবার খুলল। আমরা যদি বাইরে মেসেজ না পাঠাতে পারি, তবে আমরা ভেতর থেকে বিস্ফোরণটা আটকানোর চেষ্টা করব। কিভাবে? মানে আমাদের কাছে তো কোনো অস্ত্র নেই। অস্ত্র লাগবে না, আমাদের লাগবে ফ্রিকোয়েন্সি। এই দেখ, ওদের ফেলে যাওয়ার সেই ওয়াকি টকি সার্কিটটা আমি ডাম্বেল হাউস থেকে কুড়িয়ে এনেছিলাম। অর্ক তার ল্যাপটপের সাথে ওয়াকি টকি সার্কিটটা কিছুটা তার দিয়ে জোড়া দিল। তৈরি করতে শুরু করলো একটা ফ্রিকোয়েন্সি ড্রিফট নয়েজ মেকার। ডক্টর ফিরহাদ যখন অডিটোরিয়ামে বিস্ফোরণের জন্য রিমোট সিগন্যাল পাঠাবে, তখন এই ডিভাইসটা একটা শক্তিশালী স্ট্যাটিক ইন্টারফারেন্স তৈরি করবে। এটি বম্বিংয়ের সিগন্যালটাকে কয়েক সেকেন্ডের জন্য ড্রিফট মানে বিচ্যুত করে দেবে। সেই কয়েক সেকেন্ডই হবে আমাদের হাতে থাকা একমাত্র সুযোগ। কয়েক সেকেন্ডে কি হবে? বিস্ফোরণ হয়তো পুরোপুরি আটকাবে না, কিন্তু সিগন্যালে বিলম্ব হলে সিকিউরিটি টিম বা ভিভিআইপি কাফেলার ডেঞ্জার জোন পার হওয়ার সময় পাবে, অথবা ডিটোনেটরটা মিসফায়ারও করতে পারে। চান্স তো একটা নিতেই পারি। পরদিন সকাল। অডিটোরিয়ামের চারপাশ এখন নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া, কিন্তু এই নিরাপত্তা কেবল লোক দেখানো। কারণ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কিছু লোক আসলে ডক্টর ফিরহাদের স্লিপার সেলের সদস্য। ডক্টর ফিরহাদ তার ল্যাবে বসে, তার সামনে একটা ল্যাপটপ, যাতে একটা লাল বোতামের ডিজিটাল ইন্টারফেস চলছে। ইব্রাহিম, পজিশন। কমান্ডার, মেন এজেন্ট অডিটোরিয়ামের ভেতরে ভিভিআইপি ডায়াসের ঠিক নিচে সার্ভিস টানেলে পজিশন নিয়েছে। সুইসাইড ভেস্ট রেডি। ভিভিআইপি ঢুকলেই অপারেশন 0 আওয়ার শুরু হবে। গুড। জ্যামারগুলো ফুল পাওয়ারে চলছে, বাইরে কোনো ফ্রিকোয়েন্সি যেন ভেতরে না ঢোকে। ওদিকে মেইনটেনেন্স শ্যাফটের ভেতরে অর্ক ঘামছে। তার ডিভাইসটা এখন রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যান করছে। সৌরভ,
তোকে এখন বেরোতে হবে। ডক্টর ফিরহাদ যখন সিগন্যাল পাঠাবে তখন আমার এই ডিভাইসটা ইন্টারফারেন্স শুরু করবে, কিন্তু বাইরে থাকা সেই অফিসারকে আমাদের সঠিক অবস্থান আর অ্যাকশন টাইমটা জানাতে হবে, না হলে আমাদের ইঁদুরের মতো এই গর্তেই বসে থাকতে হবে। আমাদের রেস্কিউ করতে পারবে না কেউ। আচ্ছা, জো হুকুম মেরে আকা। তুই আর পাল্টাবি না। মরতে হলে খেয়ে পরে হাসি মজা করে লড়াই করতে করতে মরবো, বুঝলে আমাদের নিধিরাম সর্দার? নামটা ঠিকই আছে, আমাদের ঢাল নেই, তরোয়াল নেই, বন্দুকও নেই, আছে কটা পকেট নাইফ, ল্যাপটপ আর নিজেদের ঠ্যাং হাতগুলো। আমাদের সর্দার নিধিরাম হবে না তো আর কে হবে? হয়েছে হয়েছে, আপাতত হাতের সময় কম। সৌরভ, ঠিক 10 মিনিট পর হোস্টেল কম্পাউন্ডের একদম উপরে ওই পুরনো চিমনিটার কাছে যা। ওখানে গিয়ে তোর কাছে থাকা ওই লেজার টর্চটা দিয়ে আকাশমুখী 3 বার সিগন্যাল দিবি। ওরা দেখলেই হেল্পার অফিসাররা বুঝবে আমরা ভিতরেই রয়েছি। সৌরভ, চিমনি পর্যন্ত পৌঁছানো মানে রুদ্র লোকদের সামনে পড়া। ওরা এখন হন্যে হয়ে আমাদের খুঁজছে। চিন্তা করিস না, জিমের ট্রেনিং আজ কাজে লাগাবো। তোরা জাস্ট বম্বটা আটকানোর চেষ্টা কর। সৌরভ শ্যাফটের ঢাকনা সরিয়ে বিড়ালের মতো নিঃশব্দে বেরিয়ে গেল, হাতে কেবল একটা লেজার টর্চ। ওদিকে অডিটোরিয়ামের গেটে ভিআইপির গাড়ির সাইরেন শোনা গেল। ডক্টর ফিরহাদ তার ল্যাপটপের স্ক্রিনের দিকে ঝুঁকে এলেন। তার আঙুল এখন সেই লাল বোতামের ওপর। সিগন্যাল আসছে, ফিরহাদ ট্রান্সমিশন শুরু করেছে। নন্দিনী, সুইচটা অন কর এখনই। শ্যাফটের ভেতরে এক তীব্র যান্ত্রিক শব্দ শুরু হলো। অর্কের তৈরি নয়েজ মেকার অদৃশ্য তরঙ্গ ছুঁড়তে শুরু করলো অডিটোরিয়ামের দিকে। একদিকে এক মাস্টারমাইন্ড জঙ্গি আর অন্যদিকে ইঞ্জিনিয়ারিং কলেজের 3 জন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। বিএসটি কলেজের অডিটোরিয়াম আজকে নিরাপত্তার চাদরে ঢাকা। বাইরে সারিবদ্ধ পুলিশ, দাঙ্গা হোক, নেট ব্যবস্থা অফ থাকুক, সেমিনার আজ হবেই। এর আগে কলেজের সম্মান জড়িয়ে ভিভিআইপির কাফেলা গেট দিয়ে ঢুকতেই শুরু হলো সাইরেনের সুর আর ফুলের তোড়া বিনিময়ের আনুষ্ঠানিকতা। অডিটোরিয়ামের পেছনের সারিতে সাধারণ ছাত্রদের ভিড়ে মিশে সবটাই দেখছে নন্দিনী। তার চোখ ডায়াসের দিকে নয়, বরং দেওয়ালের ইলেকট্রিক্যাল প্যানেলগুলোর দিকে। সে জানে রুদ্র এখন ডায়াসের নিচের কোনো এক অন্ধকূপে বসে ফাইনাল সিগন্যালের অপেক্ষা করছে। অর্ক ওর কাজ শুরু করেছে, এখন আমার কাজ আমাকে করতে হবে। সরি স্যার, আপনার সেমিনারটা একটু পণ্ড করতে হচ্ছে। নন্দিনী খুব ধীরে সুস্থে অডিটোরিয়ামের পশ্চিম দিকের ফায়ার এক্সিট প্যানেলের কাছে পৌঁছালো। তার ব্যাগে একটা ছোট শর্ট সার্কিট বোমা। অর্ক এটা বানিয়েছিল পুরনো ক্যাপাসিটার আর পটাশিয়াম ক্লোরেট দিয়ে। প্রাণঘাতী নয়, কিন্তু ঘন ধোঁয়া আর বিকট শব্দ যে কোনো মানুষকে আতঙ্কিত করার জন্য যথেষ্ট। 3, 2, 1 একটা ভোঁতা শব্দ আর মুহূর্তের মধ্যে ঘন সাদা ধোঁয়ায় ভরে গেল অডিটোরিয়ামের এক কোণ। ফায়ার অ্যালার্মটা তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল। নিরাপত্তা কর্মীরা হকচকিয়ে গেল। ভিভিআইপি কে ঘিরে ধরল এসপিজি। অডিটোরিয়ামের শৃঙ্খলা কয়েক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল। ঠিক এই বিশৃঙ্খলার সুযোগ নিল ডক্টর ফিরহাদ। যদিও বাইরের কেউ বারবার সমস্যা তৈরি করছে, তবু হাল ছাড়লে তো চলবে না। এই শেষ সময় আমি মাকসাদ পুরো না করে ফিরব না। ল্যাবে বসে ফিরহাদ দেখল স্ক্রিনে ধোঁয়ার সিগন্যাল। এটাই মোক্ষম সময়। প্যানিকের সুযোগে কেউ টের পাবে না বিস্ফোরণটা কোত্থেকে হলো। গুড বাই, অপারেশন 0 আওয়ার এক্সিকিউট। মাউসে ক্লিক হলো। একটা শক্তিশালী এনক্রিপ্টেড ডিজিটাল পালস অডিটোরিয়ামের সার্ভিস টানেলের দিকে রওনা হলো।
ওদিকে মেইনটেনেন্স শাফটের ভেতরে অর্ক তার ল্যাপটপের দিকে ঝুঁকে আছে। তার ফ্রিকোয়েন্সি ড্রিফট নয়েজ মেকারটা এখন লাল হয়ে গরম হয়ে উঠেছে। সিগন্যাল স্পট করেছি। নন্দিনী ধোঁয়া ছেড়েছে আর ফিরাদও ট্রিগার টিপেছে। এবার আমার পালা। ইন্টারফারেন্স ইনজেক্ট করতে হবে, নাও ওয়ান নেভার। অডিটোরিয়ামের নিচে রাখা ডেটোনেটরটা ফিরহাদের সিগন্যাল রিসিভ করলো ঠিকই, কিন্তু অর্কের পাঠানো নয়েজের কারণে সিগন্যালটা ডিকোড করতে পারলো না। ডেটোনেটরের গায়ে লাল আলোটা জ্বলল, নিভল, তারপর টিক টিক করে কাঁপতে লাগলো, কিন্তু বিস্ফোরণ হলো না। সিগন্যালটা স্রেফ একটা এরর লুপে আটকে গেল। কি? নো এক্সপ্লোশন? সিগন্যাল ফ্লিকার করছে নাকি? জ্যামার কি আমার সিগন্যালটাও আটকে দিল? না 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 না, কেউ ইন্টারফেয়ার করছে। ফিরহাদ আর দেরি করল না, পাগলের মতো ল্যাব থেকে বেরিয়ে অডিটোরিয়ামের দিকে দৌড়ালো। রুদ্রকে ম্যানুয়ালি ডেটোনেটর চার্জ করার অর্ডার দিতে হবেই। অডিটোরিয়ামের বাইরে তখন রণক্ষেত্র। এই ডামাডোলের মাঝে সৌরভ হোস্টেলের পিছনের সেই জং ধরা চিমনি বেয়ে উপরে উঠে গেছে। তার নিচে ওয়ার্ডেন আর পুলিশের ব্যস্ততা, কিন্তু কেউ উপরের দিকে তাকাচ্ছে না। সৌরভ তার পকেট থেকে সেই শক্তিশালী অ্যাম্বার রঙের ফ্ল্যাশ লাইটটা বের করলো। আই হোপ অফিসার আপনি দেখছেন। 1 2 3। সে নির্দিষ্ট ছন্দে আকাশমুখী আলোর সংকেত দিল। ক্যাম্পাসের বাইরে একটা সাধারণ ডেলিভারি ভ্যান দাঁড়িয়ে। সৌরভের সঙ্গে পেতেই ভ্যানের ভেতরে বসে একটু হাসলেন RS-08 সিদ্ধার্থ রে এবং তার প্রশিক্ষিত SAG স্পেশাল অ্যাকশন গ্রুপ টিম। তাদের পরনে এখন সাদা অ্যাপ্রন আর হাসপাতালের জরুরি বিভাগের কর্মীদের ইউনিফর্ম, গলায় ঝোলানো স্টেথোস্কোপ, স্ট্রেচার আর ইমার্জেন্সি মেডিকেল কিট নিয়ে তারা এমনভাবে এগোচ্ছে যেন ভেতরে কোনো ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। কারো বোঝার উপায় নেই যে তাদের ইউনিফর্মের পকেটে আর মেডিকেল কিটের গোপন চেম্বারে লুকানো আছে অত্যাধুনিক কম্প্যাক্ট সাইলেন্সার লাগানো অটোমেটিক পিস্তল। Okay. Target identified. Take the secret path behind the green room in the auditorium. Go! দেরি হয়ে গেছে, বাট এখন একটা চান্স আছে, কিন্তু আর দেরি করা যাবে না। ডক্টর ফিরহাদ অডিটোরিয়ামের সার্ভিস গেটে পৌঁছানোর আগেই সিদ্ধার্থ রের টিম সেখানে পৌঁছে গেল। ফিরহাদ যখন রুদ্রকে ওয়াকি টকিতে নির্দেশ দিচ্ছে, ঠিক তখনই তার ঘাড়ে খুব কাছে একটা শীতল ধাতব স্পর্শ অনুভূত হলো। Doctor, chemistry is a very dangerous thing, especially when you try to balance equations with blood, huh? ফিরহাদ পালানোর চেষ্টা করতেই ওকে ঘিরে ফেলে SAG টিমের দুজন তাকে মাটিতে আছড়ে ফেলল। কোনো শব্দ হলো না, কোনো চিৎকার নয়। ওদিকে অডিটোরিয়ামের নিচে রুদ্র সোম তখন ডেটোনেটরের তারগুলো টেনে বের করার চেষ্টা করছে। হঠাৎ পেছনে জুতোর শব্দ। রুদ্র ছুরি বের করে ঘুরল, কিন্তু তার আগেই সিদ্ধার্থ রে এর মোক্ষম কি রুদ্রের হাত থেকে ছুরিটা ছিটকে পড়েছে মাটিতে। It's not too late, Ibrahim. Your 0 hour is now minus infinity. সেকেন্ডের ভগ্নাংশ। সিদ্ধার্থ রুদ্রের ঘাড়ে একটা প্রেসার পয়েন্টে আঘাত করল। রুদ্র জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। SAG টিম দ্রুত রুদ্র আর ফিরহাদকে স্ট্রেচারে শুইয়ে দিল। বাইরে অ্যাম্বুলেন্স রেডি। কারো বোঝার উপায় নেই যে এগুলো পুলিশের গাড়ি। আহত স্টুডেন্ট আর হার্ট পেশেন্টের ছদ্মবেশে ক্যাম্পাস থেকে ভ্যানিশ হয়ে গেল দুটো মানুষ। ক্যাম্পাস এখন শান্ত। ভিভিআইপি কে সুরক্ষিতভাবে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এখনো ধোঁয়ার উৎস খুঁজছে, কিন্তু কলেজের এক কোণে
প্রিন্সিপালের কনফারেন্স রুমে বসে আছে অর্ক, নন্দিনী আর সৌরভ। তাদের সামনে বসে আছেন এক গম্ভীর লেডি অফিসার, এসিপি অনন্যা চ্যাটার্জি। পাশে দাঁড়িয়ে মৃদু হাসছে সিদ্ধার্থ রে। তো তোমরা বলতে চাইছো একটা ওয়াইফাই অ্যাপ আর একটা পুরনো ওয়াকি টকি দিয়ে তোমরা পুরো একটা স্লিপার সেল ধ্বংস করে দিলে? তোমাদের কি ধারণা এটা কোনো ভিডিও গেম? গেম নয় ম্যাম, আমরা শুধু আমাদের কোড ডিবাগ করছিলাম। ভুলবশত রুদ্রদার লাইফের কোডটাই ডিবাগ হয়ে গেল। রুদ্রসোম ইব্রাহিম কিন্তু একজন ওয়ান্টেড টেরোরিস্ট। ডক্টর ফিরহাদের নেটওয়ার্ক লখনৌ থেকে করাচি পর্যন্ত। তোমরা এই আগুনের সাথে খেলেছ, সিরিয়াসলি। আর একটু সাবধান হওয়া উচিত ছিল, যে কোনো মোমেন্টে ওরা তোমাদের ধরে ফেলতো। ম্যাম, জিমনাসিয়ামে যখন ডাম্বল তুলি তখন পেশিগুলো গরম হয়, কিন্তু যখন জানলাম আমাদের কলেজের অডিটোরিয়ামটা উড়ে যাবে তখন মাথা গরম হয়ে গিয়েছিল। বাকিটা স্রেফ রিফ্লেক্স। আমরা শুধু জানতাম যদি আজ আমরা চুপ থাকি তবে কাল হয়তো আমরাও কোথাও না কোথাও বেঁচে থাকবো না। অনন্যা, এদের জেরা করে কোনো লাভ নেই। এরা যা করেছে তা আমাদের ট্রেইনড এজেন্টরাও করতে হিমশিম খেত। বিশেষ করে ওই টার্গেটেড ওয়াইফাই ইঞ্জেকশন। সাবাস অর্ক, ওটা কিন্তু দুর্দান্ত ছিল। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। ঠিক আছে, তবে এটাকে সাহস বলে না স্যার, দুঃসাহস বলে। আই নো আপনি হয়তো কোনো বড় র্যাঙ্কের অফিসার হবেন, আমাদের কাছে আপনার নাম পর্যন্ত লিক করা যায়নি, এতটাই সিকিউরিটি আপনি মেনটেন করেন। আপনাদের কাছে হয়তো এইসব মিশন ছেলে খেলা, কিন্তু আমিও তো স্যার ওদের মতো ওয়েস্ট বেঙ্গলে রুটেড। ওদের বাবা মা কত ভরসা করে ওদের এখানে পড়তে পাঠিয়েছে। একটা বিপদ হয়ে গেলে, যাক। স্টুডেন্টস, মাথায় রাখবে, এই খবর কিন্তু বাইরে যাওয়া চলবে না। দুনিয়ার কাছে এটা একটা গ্যাস লিক দুর্ঘটনা হিসেবেই থাকুক। তোমাদের পরিচয়টাও গোপন রাখা হবে তোমাদের সেফটির জন্য। তাই চারিদিকে গল্প করে হিরো সাজার কোনো চেষ্টা করবে না। তোমরা কি বুঝতে পারছো তোমরা কি করেছো? সৌরভ কথাটা শুনে একটু মুষড়ে পড়লেও অর্ক মুচকি হেসে বলল, ইয়েস ম্যাম, আমরা তো সেমিনারে বসেছিলাম, বাকি কিছু আমরা কি করে জানবো? গুড। সিদ্ধার্থ রে অর্কের কাঁধে হাত রাখলেন। তোমরা শুধু কলেজ নয়, একটা দেশের সম্মান বাঁচিয়েছ। তোমাদের এই নিধিরাম সর্দার টিমটার জন্য আমার দপ্তর একটা ফাইল সব সময় খোলা থাকবে। ভালো থেকো। রাতের আকাশ এখন পরিষ্কার, জামার নেই, ভয় নেই। হস্টেলের ছাদে দাঁড়িয়ে অর্ক, নন্দিনী আর সৌরভ দেখল দূরে শহরের আলোগুলো তখনও জ্বলছে। পৃথিবীটা একই রকম আছে, শুধু এই 3 বন্ধুর দুনিয়াটা গত 48 ঘন্টায় চিরকালের মতো বদলে গেছে। কিরে অর্ক, পরের প্রজেক্ট কি? পরের প্রজেক্ট হলো কালকে সেমিস্টার ল্যাবে পাশ করা। নোটসগুলো কোথায় রেখেছিস? হ্যাঁ, হঠাৎ অর্কর ল্যাপটপে একটি বিশেষ নোটিফিকেশন বেজে উঠল। স্ক্রিনে ফুটে উঠল একটি সেলফ ডিসক্রাইবিং এনক্রিপ্টেড মেসেজ। প্রেরক RS08। অর্ক, নন্দিনী, সৌরভ, আমরা শুধু হিরো বা অ্যাকশন ম্যান খুঁজি না, আমরা খুঁজি তীক্ষ্ণ বাস্তবিক বুদ্ধি আর দেশের প্রতি নীরব আনুগত্য। তোমাদের আমি নিজের দায়িত্বে প্রস্তাব দিচ্ছি, রয়্যাল টেকনিক্যাল ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টার ইনসার্জেন্সি উইংয়ে স্লিপার এজেন্ট হিসাবে দেশের জন্য ট্রেনিং নেওয়ার। মনে রাখবে, দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। অর্ক ল্যাপটপ বন্ধ করে বন্ধুদের দিকে তাকালো। নন্দিনী আর সৌরভের চোখে তখন ভয়ের চেয়েও বড় এক সংকল্পের আলো। তারা জানে এই সম্মতির অর্থ আজীবনের জন্য
এক ছায়ার যুদ্ধে জড়িয়ে পড়া। কিন্তু দেশের সেই অদৃশ্য ঢাল হওয়ার লোভ তারা সামলাতে পারবে কি করে? 3 বন্ধু নীরবে একে অপরের হাত শক্ত করে ধরল। আমি ধরলাম তোমরা রাজি, আর দেরি করব না। ব্যাঙ্গালোরের একটা কোম্পানি থেকে নন পেড ইন্টার্নশিপের জন্য স্টুডেন্ট তোলা হবে। গুড নাইট। ওদিকে শহর থেকে অনেক দূরে এক জনশূন্য সেফ হাউসে তখন বাতাসের গুমোট ভাব আরো ভারী। স্টেইনলেস স্টিলের চেয়ারে শিকল দিয়ে বাঁধা ফিরহাদ, তার সাদা অ্যাপ্রন এখন রক্ত আর ঘামে মাখা। সিদ্ধার্থ রে তার সামনে দাঁড়িয়ে, হাতে একটা জ্বলন্ত সিগারেট। फिरहाद, मुझे अपनी बाकी नेटवर्क के नाम बता दो, मेरा सबर खत्म हो रहा है। ফিরহাদ হঠাৎ খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো ভয় নেই, বরং আছে এক অদ্ভুত উন্মাদনা। রক্তাক্ত দাঁত বের করে পরিষ্কার বাংলায় লোকটা বলে উঠল, অফিসার, তুই শুধু একটা পিঁপড়েকে মারতে পেরেছিস, পাহাড়টা তো এখনো দাঁড়িয়ে আছে। তোরা আমাদের ধরতে পারিস, কিন্তু আমাদের মাকসাদকে ছুঁতে পারবি না। কিছুক্ষণ পর সিদ্ধার্থ পাশের সেলে গিয়ে ঢুকলো, যেখানে রুদ্রসোম ওরফে ইব্রাহিমকে রাখা হয়েছে। রুদ্রর চোখ পাথরের মতো স্থির। সিদ্ধার্থ তাকে জেরা করতে যাবে, ঠিক তখনই রুদ্রর মুখটা যন্ত্রণায় কুঁচকে উঠল। চোখের মনি উল্টে গিয়ে শরীরটা ধনুকের মতো বেঁকে গেল তার। গার্ড ক্যাচ হিম, হোয়াট ইজ হি ডুইং? সেকেন্ডের মধ্যে রুদ্রর মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো। সিদ্ধার্থ দ্রুত ওর চোয়াল খোলার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে সব শেষ। ইব্রাহিমের নিথর দেহটা মেঝের ওপরে লুটিয়ে পড়ল। সিদ্ধার্থের কপালে ভাঁজ পড়ল। এই সুরক্ষিত জোনে সমস্ত পোশাক আর শারীরিক তল্লাশি করার পরে বিষ কোথায় পেল সে? তবে কি ওর দাঁতের ভেতরে লুকোনো ছিল কোনো সাইনাইড ক্যাপসুল? কিন্তু সেটা তো ড্যাম রিস্কি। নাকি এই সেফ হাউসের ভেতরেও কোনো বিশ্বাসঘাতক আছে? ডক্টর ফিরহাদের অট্টহাসি তখন পাশের সেল থেকে গুমড়ে উঠছে। সিদ্ধার্থ বুঝলেন বিএসটি কলেজের অপারেশন হয়তো শেষ হয়েছে, কিন্তু এক বিশাল মাকড়সার জালের কেবল একটা সুতোই ছিঁড়া হয়েছে। আসল যুদ্ধটা এখনো বাকি। অর্কদের ইন্টার্নশিপ শুরু হওয়ার সময় হয়ে এসেছে।